ক্লাস একটু দেরি হতে পারে শেষ হতে। আচ্ছা, এখন ধরেন আমি আপনাদেরকে ক্রিয়েটিভ আইডির এটা দিয়েই কাজটা বুঝাই, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে গুগলে যাই আমি। দেখেন গুগল আমাদেরকে বিভিন্ন ধরনের সার্ভিসের মধ্যে তিনটা সার্ভিস দিচ্ছে। তার মধ্যে একটা হলো গুগল শিটস, গুগল স্লাইডস, গুগল ডকস। আমার পিসিতে যদি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আমার ইনস্টল করা নাও থাকে আমি তাও চলতে পারবো। গুগলে ঢুকে যেমন এই যে শিটস, গুগল শিটস, এ দেখেন গুগল ফর্মস একটা আছে যেটার মাধ্যমে আমি কাজটা করতেছি। এই যে আমি এখান থেকে নতুন একটা বানিয়ে নিতে পারবো। আবার আমি চাইলে এখান থেকে বানাই, মোবাইল থেকে আমি এটা বানাতে পারবো। বানায় আমি এদিক দিয়ে শেয়ার দিয়ে দিলে যে আমার কলিগ বা যে আমার অফিসের লোক সে ওখান থেকে এডিট করতে পারবে, সে সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবে। এটা তো বোঝা গেছে নাকি? আলটিমেটলি কি তার মানে আমি মাইক্রোসফট যদি এক্সেল এখানে ইউজ করি ওটা তো আবার মেইল করতে হচ্ছে, পাঠাতে হচ্ছে, কিন্তু আমি এখানে যা করবো এট এ টাইম 4-5 জন কাজ করতে হবে। কিন্তু এটাকে আবার সেলফে ডাউনলোড করে হ্যাঁ, ডাউনলোডও করা এটা মাইক্রোসফট এক্সেলে ঢোকা লাগতেছে না, ঢোকার কোনো দরকার নেই। এখানে আমি লিখলাম একটা, আমি আরেকজনকে শেয়ার দিয়ে যখন আমি আরেকজনকে অ্যাডমিন বানিয়ে দিলাম তখন হচ্ছে আমার এটা কি লিখতেছি না লিখতেছি সে ওখান থেকে দেখতে পারবে। আবার আমি আমার এখানে কিন্তু আমি দেখতে এই জায়গাটা কিন্তু দেখা যাবে যে সে কি করতেছে না করতেছে। তার মানে এট এ টাইম একটা শিটসে 10 জায়গা থেকে আমরা কাজ করতে পারবো, 10-12 যেখানে যতগুলো ইচ্ছা তত। এটা আমি জানি না, কিন্তু যাদের মোটামুটি যাদেরকে অ্যাক্সেস দিবেন হয়তো বা তারাই পারবে। 500-600 নিশ্চয়ই অ্যাক্সেস দিবেন না। তো এখন মানে সুবিধাটা তো বোঝা গেছে নাকি? গুগল শিটসের, শিটস হোক, গুগল ডকস হোক, গুগল স্লাইডস হোক। যেমন আমরা ক্রিয়েটিভিটিতে আমি একটা ঝামেলা করছিলাম, সেটা হচ্ছে আমার একটা ছোট প্রেজেন্টেশনের সময় আমি রেডি করিনি। আমি তখন ট্যাক্সিতে বসে বসে আমি মোবাইলে বসে বসে স্লাইড বানাচ্ছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডস। এখানে যিনি আছে ওনাকে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম, আমি বললাম যে আপনি এটা আমি নিতে পারতেছি না, বা ছবিটা আমি যখন ডাউনলোড করে দিচ্ছি ছোট হয়ে যাচ্ছে, আপনি এইটা নেন, লিঙ্কটা নেন, ওটা পিসি থেকে ডাউনলোড করে ওখানে আপনি অ্যাটাচ করে দেন। আমরা একই স্লাইডের মধ্যে দুইজন, আমি ট্যাক্সিতে বসে উনি অফিসে বসে বসে কাজ করে এখানে এসে প্রেজেন্টেশন আমরা দিচ্ছি। আমার কিন্তু ল্যাপটপও লাগে না, এটা দিয়ে করছিলাম। সুবিধাগুলো বোঝা গেছে? আচ্ছা, মানে আমাদের হাতে সবকিছু আছে কিন্তু আমরা জানি না, কঠিন করে ফেলে জিনিসকে। তো এখন এটা রিমুভ করবো কেন? এই যে আচ্ছা, তো যাই হোক শিটস এর কাজ তো মোটামুটি আমরা কাজ করব কি দিয়ে? গুগল শিটস আর গুগল ফর্মস। এই যে এখন যখন আপনি এই দেখেন গুগল ডকস, শিটস, স্লাইডস, ফর্মস, মানে যখন আমরা গুগলে হ্যাঁ এগুলোই পাবো আমরা। এখন হচ্ছে যেমন ধরেন বিভিন্ন ধরনের সার্ভে, রেজিস্ট্রেশন আমরা ফর্মের মাধ্যমে নিব, কিন্তু এই যে ফর্মে মানুষ যে রেজিস্ট্রেশন করবে এটা ডাটাটা সেভ হবে কোথায়? গুগল শিটসে, ড্রাইভের, এগুলো সবই কিন্তু ড্রাইভের মধ্যে। মানে গুগল ড্রাইভ কিন্তু আপনাকে 15 জিবি ফ্রি দিচ্ছে মাসে। আপনি শিটসে, ফর্মসে যা করবেন, স্লাইডস, শিটস, ডকস, আবার গুগল ড্রাইভে যা কিছু পেন ড্রাইভের মতো করে আপনি আপলোড দিবেন সব এক জায়গাতেই কিন্তু এসে জমা হবে। মাসে 15 জিবি? হ্যাঁ, মাসে না, মানে এটা লাইফ টাইম 15 জিবি। আপনি যদি মাসে চান তাহলে আপনি বাড়ায় নিতে পারেন না। তো যাই হোক, যেমন দেখেন এটা কি দেখাচ্ছে বুঝতেছেন? আপনার ফর্মের মধ্যে আরেকজন যখন টাইপ করতেছে তখন তার নামটা এভাবে উঠবে, দেখছেন? সে একটা টাইপ করতেছে, এখানে তার নামটা এভাবে কিন্তু উঠে যাবে। আপনি এখান থেকে বসে বসে দেখতে পারবেন যে কে কি টাইপ করতেছে এই জায়গাটা। এখন তার মানে আমরা যখন ফর্মের কাজ করব তখন কি করব? ফর্মের সাথে আমরা যখন একটা ফর্ম বানাবো তখন অটোমেটিক্যালি শিটসের সাথে কিন্তু লিঙ্ক হয়ে যাবে। ফর্মে যা কিছু ফিল আপ করবেন, যেমন আপনি দেখেন এই যে লিঙ্কটা, এটা আমি এভাবে কেন দিচ্ছি শর্ট লিঙ্ক করে? কারণ আমার এখানে কয়জন ক্লিক করতেছে এটা আমি দেখার জন্য। এটা জানেন? আচ্ছা দেখাই। ক্যালেন্ডার কেন আসলো?
ইউআরএলটা দেখছেন কেমন? এখানে হচ্ছে আমার যত কিছু, যেমন এই দেখেন আমার কোন লিংকে কতটা ক্লিক করছে আমি কিন্তু এটা দেখতে পারতেছি। যেমন দেখেন এই যে আমি ক্রিয়েটিভ আইটির যে সেমিনার রেজিস্ট্রেশন ফর্মটা, এই docs.google.com ফর্ম দেখছেন না, দেখেন 50,000 ক্লিক করছে এখানে। এইটার শর্ট লিংকটা যেমন এই যে একটু আগে আপনাদেরকে দেখালাম, এই দেখেন এটা দেখছেন, ইউআরএলটা দেখে রাখেন BATT90 বা যাই হোক। তারপর আবার এখানে দেখেন তো এটা নাকি কত ক্লিক করছে, 14,000। তার মানে আমি কিন্তু একটা ট্র্যাক রাখতে পারতেছি যে আমি যে লিংকটা দিচ্ছি ক্লিক কয়টা করতেছে। আমার মেইন লিংক কোনটা জানেন? আমার মেইন লিংক হলো এটা, কপি লিংক অ্যাড্রেস। লিংকটা কাস্টমাইজ করতে আমার লিংক হচ্ছে এটা, ওয়েবসাইট লাগে, মানে শর্ট করে ফেলছি আমি, শর্ট লিংক। এই লিংকটা যদি আমি ক্রিয়েটিভ আইটির পেজে দিতাম তাহলে সুন্দর লাগতো, জিনিসটা দেখতে সুন্দর লাগতো না। আর সেকেন্ড হচ্ছে আমার এখানে কয়জন ক্লিক করে ঢুকছে আমি তো এটাও জানতে পারতেছি, ঠিক না? হ্যাঁ, আমি কি করছি, এই লিংকটাকে কপি করে এই জায়গাটাতে এখানে যখন আমি বসাবো, বসায় যখন আমি শর্ট এনে ক্লিক করব তখন আমার এই ছোট ছোট লিংক জেনারেট হয়ে যাবে। আমি জাস্ট এইটা কপি করে বসাই দিলেই হবে। দেখছেন এটা আমি এখানে বসাই দিই, আমরা এটা সাব লিংক। হ্যাঁ, মানে ছোট্ট, মানে শর্ট লিংক। এটা হচ্ছে আমি ওই এত বড় লিংকটাকে আমি শর্ট করে এখানে ওইটাতে কনভার্ট করে এখানে দিয়েছি। মানুষ যখন এখানে ক্লিক করবে এখান থেকে রিডাইরেক্ট হয়ে আমার মেইন লিংকে চলে যাবে। কিন্তু এখানে যে আমি একই সাথে কি জানতে পারবো এখানে আমার কয়জন ক্লিক করতেছে আমি এটাও দেখতে পারবো। যেমন দেখেন এইটাতে আসি, ডিটেইলসে যাই, দেখছেন 14,000 ক্লিক করছে পর্যন্ত। তার মধ্যে দেখেন কোন ব্রাউজার, ক্রোম ইউজ করতেছে কয়জন, ক্রোম থেকে কয়জন দিছে, ওপেরা থেকে কয়জন দিছে, কোন কোন দেশ থেকে আসছে। যেমন এখানে ইন্ডিয়া, ইউএস এগুলো আসতেছে, কারণ অনেকে প্রক্সি ইউজ করে না, এই কারণে। আমরা তো ইন্ডিয়া ইউএস তার মার্কেটিং করি না। প্ল্যাটফর্ম দেখেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড থেকে কয়জন, আদার্স অপারেটিং সিস্টেম, তো কত কিছু আমি জানতে পারতেছি। তার মানে আমি কিন্তু একটা অ্যানালাইসিস করে কিন্তু আমার মার্কেটিং স্ট্র্যাটেজিটাও কিন্তু আমি ডেভেলপ করতে পারবো সামনে। এই দেখেন এটা হচ্ছে আমাদের সেমিনার রেজিস্ট্রেশনটা দেখাই। সেমিনার রেজিস্ট্রেশনে ওই যে দেখালাম না 15,000 রেজিস্ট্রেশন করছে, ওখানের মধ্যে ক্লিক করছে কিন্তু 50,000। কেউ হয়তো আবার ক্লিক করে দেখে চলে আসছে, কিন্তু ক্লিক তো করছে আমার 50,000, ঠিক না? ব্রাউজার কি, এই কি, সেই কোন কোন দেশ থেকে। আচ্ছা, এই ক্লিকগুলা কি ওয়েবসাইটের জন্য আর্নিংয়ের কোনো ওয়ে? না, এটা হচ্ছে আমি জাস্ট আমার মানে কতগুলো মানুষ আসছে এটা তো দেখাচ্ছি। যেমন আমি দেখেন আমি এখানে এইটা আমি কোন কাজে লাগাতে পারবো আপনারা দেখেন। প্ল্যাটফর্ম উইন্ডোজ আর অ্যান্ড্রয়েড না, কোন দেশ দেখেন, বা প্রক্সি ইউজ করতেছে কোন দেশে। এখন ধরেন কথার কথা সরকার অনেক সময় ব্যান করে দেয় না ফেসবুক, তখন আমি মার্কেটিংটা করবো কোন দেশ করে, ইন্ডিয়া, ইউএস, এসব আর বাংলাদেশে কিন্তু আমার ফিল করে। এবার বুঝা গেছে জিনিসটা, কোথা থেকে আমি কোন জায়গায় নিয়ে গেলাম জিনিসটা। তারপর দেখেন অ্যান্ড্রয়েড, আমি যখন দেখতেছি আমার অ্যান্ড্রয়েড থেকে ক্লিক বেশি করতেছে, তখন আমি যখন কোন একটা অ্যাড দিব, মোবাইল ভার্সনটা আমি কি করবো, আমি এখানে অ্যান্ড্রয়েডের একটা কানেকশন করে দিলাম, তখন আমার জন্য আরো ভালো হবে না? আমি দেখতেছি যে আমার এখানে উইন্ডোজ ফোন, যেমন আইফোনে কিন্তু ইউজারই নেই তেমন একটা। নোকিয়া দেখেন, নোকিয়া আইফোন X11 লেখাই আছে দিয়ে মোবাইলের মডেল সহ দিয়ে দিতে পারে। তো আলটিমেটলি কি হচ্ছে, আমি যখন টার্গেট করে দিব তখন আমার অ্যান্ড্রয়েড দিলে কিন্তু আমার বেনিফিটটা বেশি আসবে। এটা হচ্ছে আমি জাস্ট আমার ইয়ের জন্য, এগুলো কিন্তু কাউকে শেখানোর জন্য না, এগুলো আমার জন্য। বুঝা গেছে জিনিসটা? এটা গেল। এখন হচ্ছে আপনার দেখেন মান্থ, মানে মান্থ কোন মাসে কখন কয়টা ক্লিক করছে, ডে, লাস্ট 2 ঘন্টায় কি ক্লিক কয়টা করছে, দেখি একটা ক্লিক করছে, কারণ এইটার কোনো পোস্ট যাচ্ছেই না এখন এই লিংকের। কিন্তু আমি তাহলে আরেকটাতে যাই, আমি এটাতে যাই দেখি, এটা কিন্তু রিসেন্টলি চলতেছে, কারণ ওই যে আমাদের কোর্সের ব্যাপারটা 2 আওয়ার্স, লাস্ট 2 ঘন্টায় 300 জন ক্লিক করছে। বুঝা গেছে জিনিসটা? মানে আমি কিন্তু একটা দেখতে পারতেছি, দেখেন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে। তো এটা কি আমাকে অনেকগুলো জিনিস একসাথে এক করেই কিন্তু আমি মার্কেটিংটা করতেছি। এবার বুঝছেন? সিদ্ধান্ত নিতে অনেকগুলো জিনিস এক জায়গায় এনে আমি মার্কেটিংটা করতেছি। কেন? কারণ আমি চাইবো যত কম ইনভেস্ট করে যত বেশি লাভ আমার। ফার্স্ট হচ্ছে আমার একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে যাচ্ছে,
সেকেন্ড হচ্ছে আমি এখানে জানতে পারতেছি যে আমার টার্গেট অডিয়েন্স কোত্থেকে আসতেছে বেসিক্যালি, ঠিক আছে না? যেমন দেখেন ক্রোম ব্রাউজার, এটা পিসি তে হতে পারে, যেমন ওপরে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু মোবাইলের। ফায়ারফক্স পিসি হতে পারে, মোবাইল হতে পারে, ইউসি ব্রাউজার 100% মোবাইল। এটা তার মানে আমি যদি শুধু ধরেন এদেরকে টার্গেট করে দিই, তাও কিন্তু আমার একটা ভালো লাভ আসতে পারে। এই হলো ব্যাপার, আর কিছু না। উইন্ডোজ অ্যান্ড্রয়েড। আচ্ছা, এটাতে কিন্তু কি বোঝা যাচ্ছে জানেন, এই জায়গাটাতে কিন্তু ম্যাক্সিমাম লাভ আমি কিন্তু পাচ্ছি পিসি থেকে। উইন্ডোজ বলতে এটা উইন্ডোজ, আবার উইন্ডোজ ফোন কয়জনই বা ইউজ করে, যেমন ওইখানে নাই। আচ্ছা স্যার উইন্ডোজ ফোনগুলো, আচ্ছা অনেক সময় স্যার মোবাইল থেকে ক্লিক করলে লিংকে, তখন স্যার এটা উইন্ডোজ অথবা ক্রোমে চলে যায়, সেক্ষেত্রে ধরুন সেটা ধরা হতে পারে না। ক্রোম দিলে এখানে যেমন এই দেখেন, ক্রোমেও যদি যায়, ক্রোম তো এখানে আছে। এখন এই ক্রোম কি উইন্ডোজের নাকি অ্যান্ড্রয়েডের এটা তো আমি জানি না, সেটা। কিন্তু আমার হচ্ছে অপারেটিং সিস্টেমটা কিন্তু আমি জায়গা থেকে জেনে নিতে পারতেছি এটা অ্যান্ড্রয়েড না উইন্ডোজ। হ্যাঁ, এই জিনিসটাকে বোঝা গেছে শর্ট ইউআরএল এর কাজ কি। আচ্ছা, সবগুলো বানায় আমি দেখাবো একটা, আমি একটা একটা করে বুঝে যাচ্ছি ফার্স্টে। আচ্ছা, এখন ধরেন এই যে আমি ফর্মটা বানালাম, এই ফর্মের উপরে কিন্তু আমি একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিয়েছি, দেখছেন? আমরা ঢাকা ইউনিভার্সিটি পাঠান ফর্মের মধ্যেও কিন্তু একটা অ্যাডভার্টাইজ দিয়েছি। আমি তাহলে ফর্মটা এনে নাম, ঠিকানা, অ্যাড্রেস দিয়ে রেখে দিতে পারতাম। এখন হচ্ছে আমরা একটা আমাদের একটা প্ল্যান ক্রিয়েট করি। প্ল্যানটা হচ্ছে আমরা ফ্যান পেজ দিয়ে কোন একটা প্রোডাক্ট বুস্ট করব, সেখান থেকে একটা মানুষের ডিটেইলসটা আমরা কালেক্ট করব। ঠিক আছে, এটা বোঝা গেছে সবার? ফার্স্টে আমাদের কি করতে হবে? ফার্স্টে হচ্ছে একটা আইডিয়া জেনারেট করতে হবে আমরা কোনটার পর কোন ধাপে যাব। এই যে ইউআরএল শর্টেনার যে ব্যাপারটা বললাম, এটা তো আমরা ফার্স্টে যেতে পারবো না, কারণ এটা সবার লাস্টে আসবে, ঠিক না? হ্যাঁ, ফার্স্টে কি করব, আমাকে ফার্স্টে বানাতে হবে একটা গুগল ফর্ম। এই যে গো টু গুগল ফর্ম, অনেকগুলো ফর্ম আছে আমার এখানে। একটা ফর্ম বানাবো এখন আমি। দেখেন কিচ্ছু নাই, খালি। আমরা ফর্ম বানানোর সময় এই অপশনটাতে গিয়ে গিয়ে কিন্তু লাইভ ফর্মটা দেখতে পারবো। ক্লিক করলাম, সাইডে ওপেন হবে, কিছুই নেই। লাইভ ফর্মটা কিন্তু আমাদের এখন এমন দেখাচ্ছে, এটাতে কাজ করতে হবে। ফার্স্টে ধরেন ফর্মে কি থাকবে, ফার্স্টে থাকবে নেম, নাম কি। হেল্প টেক্সট হচ্ছে, যেমন ধরুন আমি এখানে লিখলাম যে আপনি কথার কথা কোন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক। একটা মানুষ তো নাও বুঝতে পারে, তখন হেল্প করি না আমরা অপশন। হ্যাঁ, মানে হেল্পে আমরা লিখে দিব এটা, যে মানে এখানে মানে আপনি কোন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক বা এই টাইপের আপনি লিখে দিন, এই টাইপের কথার কথা। ঠিক আছে, আমি এটা এখানে লিখে দিতে পারবো। নেমে তো কিছু বলার নাই, কারণ আমি নেম জিজ্ঞেস করতেছি আপনার নাম কি, তখন তাই বলতে পারবো না আপনার নাম আবার লেখেন, ঘুরে ফিরে যে লাউসে করতে হবে। এখন নেম যে একটা মানুষ, কোয়েশ্চেনটা কি, নেম। কোয়েশ্চেন টাইপ কি, মানে আমাকে কি টাইপের কোয়েশ্চেন করতেছি। মাল্টিপল চয়েস তো করবো না, আমি তো তাকে দিয়ে দিব না যে আপনার নাম এগুলোর থেকে যেকোনো একটা সিলেক্ট করেন। এখানে আমি দিব বক্স টেক্সট, দেখছেন? তার মানে তাকে যে কোয়েশ্চেনটা করা হবে সেটার সে আনসার দিবে টেক্সটের মাধ্যমে, মানে সে টাইপ করবে এই জায়গাটাতে। এই কোয়েশ্চেনটা কি রিকোয়ার্ড নাকি রিকোয়ার্ড না? নেম মাস্ট বি রিকোয়ার্ড হতে হবে, কারণ সে নেম না দিয়ে বাকিগুলো ফিল আপ করে তো লাভ নেই। আমি যখন রিকোয়ার্ডে ক্লিক করে দিব, তখন সে নেমের ফিল্ডটা ফিল আপ না করে সে অন্য অপশনে যেতে পারবে। ডান দিয়ে দিলাম, ঠিক আছে। এবার অ্যাড আইটেম, এখানে দিলাম অ্যাড্রেস। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে আমি চাইলে তার থেকে ফুল অ্যাড্রেসটা নিতে পারি, আবার চাইলে সিলেক্ট করে দিতে পারি এভাবে যে মানে সেই কি শুধু ঢাকায় থাকে, আমার শুধু দরকার সে ঢাকায় থাকে না, চিটাং থাকে না, খুলনা থাকে, এটা না, তার পুরো ডিটেল আমার জানার দরকার নেই। এটাও করতে পারবো। আবার আমি যদি এখন এখানে টেক্সট দিয়ে দিই, সে ফুল অ্যাড্রেসটা ইনপুট করতে পারবে। দেখেন লাইভ ফর্মে যাই, দেখছেন নেম অ্যাড্রেস। এখন অ্যাড্রেস বলতে আমি আমার পুরো অ্যাড্রেস ইচ্ছা মতো টাইপ করতে পারবো। কিন্তু আমি যদি এখানে দিয়ে দিই চুজ ফ্রম এ লিস্ট,
আমি দিয়ে দিলাম ঢাকা, চিটাগাং, ঠিক আছে? দেখেন কই গেল, দেখছেন অ্যাড্রেসটা কেমন আসছে? দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। যে ভুলটা আমি ফার্স্টে করতাম সেটা হচ্ছে, আমি যখন ওই যে প্রথমে যখন রেজিস্ট্রেশন ফর্মটা বানাইছিলাম তখন ওখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম শুধু, আর কিছু না। এখন যে যার মতো লিখে আমি যখন রেজিস্ট্রেশন মানে কল দেওয়ার জন্য সেমিনারে ওদেরকে দিই, তারা বলা যাবে কোথায় কোথায় গেলে কিছুই বুঝি না। এর পরের মাস থেকে কি করলাম, শুধু ঢাকা চিটাং এসে দিয়ে দিয়েছি, কারণ আমার তার বাসার অ্যাড্রেস আমার দরকার নেই ভাই। এবার বুঝা গেছে? তার মানে দুইভাবে আমি নিতে পারতেছি। এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজিটা, আমার মার্কেটিং স্ট্র্যাটেজির উপরে কিন্তু আমার এখানে বানিয়ে নিতে হবে করে। তো তারপর স্বাভাবিকভাবে আমি এখানে ফোন টোন এগুলো তো দিবই, ফোন নাম্বার বা এগুলো কি দেখাতে হবে নাকি? দিয়ে কমপ্লিট করে যাবে। আচ্ছা, তাহলে এটা গেল ডান। আচ্ছা, তারপরে আচ্ছা আরেকটা জিনিস দেখাই। যেমন ধরেন আমি চাচ্ছি আমার এখানে যারা একটা নির্দিষ্ট এজ লিমিট 18 বছরের বয়সের নিচে যে সেই জন্য ফিল আপ করতে না পারে, কথা কথা, তাহলে এটা আমি কি করবো? এখানে তার তো বয়সটা দেখা দরকার এখন আমার, ঠিক না? তাহলে আমি এখানে দিলাম ডেট অফ বার্থ। এই জায়গাটাতে আমি কি অপশন অ্যাড করব? ডেট, ইনক্লুড ইয়ার, ইনক্লুড টাইম। টাইমটা অ্যাড করতে হবে। এখন বার্থের টাইম তো কারো মনে থাকে না, তো ওইটা এটা রিভার্ট দিয়ে দিলাম। দেখছেন দেখছেন যেখানে যখন ক্লিক করবেন এভাবে চলে আসলো। আচ্ছা, চুজ ফ্রম এ লিস্ট, কথার কথা এখানে দিলাম হুইচ প্রোডাক্ট আর ইউ ইন্টারেস্টেড ইন, কথার কথা। এখন ধরে নিলাম আমি মানি ব্যাগ সেল করি, মোবাইল সেল করি, ঘড়ি সেল করি, তিনটা সেল করি। মাল্টিপল চয়েস দিব মানে কি, সে একটাতে না একাধিক অপশন সিলেক্ট করতে হবে। যেমন আমি অ্যাড্রেসে কি দিছি, ঢাকা বা চিটাং, কথার কথা। অ্যাড্রেস তো মানুষ দুইটা তিনটে দিতে পারবে না, তার মানে চুজ ফ্রম এ লিস্ট দিব, মানে লিস্ট থেকে যে কোনো একটা চুজ করতে হবে। আর আমি যখন এখানে দিব মাল্টিপল চয়েস, তার মানে আমি অপশন দিয়ে দিব, ওখান থেকে সে যতগুলো ইচ্ছা ততগুলো সিলেক্ট করে নিতে পারবে। যেমন ধরেন ইন্টারেস্টেড কি, ওয়ালেট, মোবাইল, যা সে তা লিখে দিয়েন না। হ্যাঁ, ডেমো দেখাচ্ছি তো। অরেড আদার্স, এটা বুঝছেন? আদারটা বুঝছেন? মানে সে যদি, মানে আমি তিনটা তো দিয়ে দিলাম, এই রেকর্ড দিয়ে আমি দিয়ে দিলাম। দেখেন লাইভ ফর্ম, দেখছেন ওয়ালেট সিলেক্ট করলাম, মোবাইল সিলেক্ট করলাম, আচ্ছা যে কোনো একটা আসতেছে এখানে। আচ্ছা, এটা পর ওখানে গিয়ে চেঞ্জ করা যাবে, বা আদারে দিয়ে আমার যদি তিনটার থেকে একটা পছন্দ না হয়, আমি আদারে গিয়ে এখানে কিছু একটা আমি লিখে দিতে পারবো। এটা বুঝা গেছে? আচ্ছা, মাল্টিপল চয়েস, ওটা মাল্টিপল চয়েস ছিল, বুঝছেন? চুজ ফ্রম লিস্ট চেক বক্স দিয়ে দিছি মনে। আচ্ছা যাই হোক, এটা তো বোঝা গেছে নাকি এতটুকু? এখন আমি এখানে এটা একটা নাম দিয়ে দিলাম, এখানে ডিজাইন করার দরকার আছে না এখন? আচ্ছা, এটা করব, চেঞ্জ থিমে গিয়ে দেখছেন, চেঞ্জ থিমে ক্লিক করব। এখানে গুগল কিন্তু অনেকগুলো থিম দিয়েই দিছে, আবার আমি চাইলে আমি এখান থেকে অ্যাড করে নিতে পারবো, অ্যাড রিমুভ। আমি নিজেই একটা বানাই নাকি, ওদের ডিফল্ট দিতে দরকার নেই, কাস্টমাইজ। এখানে দেখেন ইমেজ, আমি এখানে চাইলে ইমেজ আপলোড দিতে পারবো উপরে কোনটা। টাইটেল, টাইটেলের এই লেখাটা টেক্সট কালার বা মাঝে বসবে নাকি, ডেসক্রিপশন একটা দিয়ে দিতে পারবো, কোয়েশ্চেন বানা দিতে পারবো, এখানে হেল্প টেক্সট দিতে পারবো। না, এটা হচ্ছে কোয়েশ্চেন, হচ্ছে সরি, এই যে কোয়েশ্চেন গুলো করতেছি তার মানে নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এগুলো কি কোয়েশ্চেন না এক একটা?
কোয়েশ্চেনের কালার আমি চেঞ্জ করতে পারবো এখান থেকে। কোয়েশ্চেনের নিচে যে হেল্প টেক্সট থাকে ওগুলোর কালার চেঞ্জ করতে পারবো। বুঝতেছেন নাকি? বুঝতেছেন না? আচ্ছা, ফর্ম ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে এই ফর্মটার যে ব্যাকগ্রাউন্ডটা ব্লু কালারে দেখতেছেন না, এখানে কোন একটা ছবি অ্যাড করতে হবে, এটা সুন্দর লাগে না বেসিক্যালি। বা এখানে সরি, এটা আসবে কালার ব্ল্যাক দিয়ে দিলাম, দেখছেন? এখন এই লেখাগুলো একটু ঝাপসা আসতেছে না? আমি এগুলো কি করব, কোয়েশ্চেন গুলোকে দেখি সাদা করে দিই। এই কোয়েশ্চেন সাদা হয়েছে, এটা হচ্ছে তার কোনটা টাইটেল, কোনটা চেঞ্জ হলো? উপরেরটা, টাইটেল একদম উপরেরটা। এটা চেঞ্জ হয়নি। ছোট কিছু আচ্ছা, পেজ ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে পেজ ব্যাকগ্রাউন্ড দিলে এটা ছবিটা চেঞ্জ হবে, কিন্তু এটা দরকার নেই আপাতত। আমি এখানে একটা ইমেজ দিব, এটাই দিলাম আমি। ডেস্কটপ এগুলো তো বুঝতেছেন নাকি? ইজি কিন্তু, নাকি দেখাবো? বল না স্যার। দেখছেন? এখন এটা তো এটা চেঞ্জ করে দিই, ক্লিক করে দিই, দেখছেন? এখন কিন্তু মিলে গেছে এই এটাতে ক্লিক করলে। তার মানে কি আমার মোটামুটি একটা ডিজাইন হয়ে গেল, দেখেন এখন। আচ্ছা, এটা গেল না। আমি অনেক ফর্ম দেখছি জাস্ট কোনো সাদা ফর্ম একটু লেখা থাকে, এটা আসলে যার যার শৈল্পিকতার উপর নির্ভর করে। যেমন আমি এটা দিই তো এটার মধ্যে একটা মার্কেটিং কিন্তু করে দিতে পারতেছি, ব্যানার একটা বসাই দিই আমি। এটা তো বুঝা গেছে নাকি এতটুকু? আমার ফর্ম বানানো কিন্তু শেষ, কাজ শেষ। এখানে আরো ডাটা ইনক্লুড করতে চাইলে ইচ্ছামতো করা যাবে, ইচ্ছামতো করা যাবে। ইমেইলের অপশনটা স্যার এই জায়গায় লিংক দিব কিভাবে স্যার? এটা দেখেন ফোন নাম্বার, যদি লিংকটা দিছেন এটা একটা লিংক ক্রিয়েট হবে। লিংক ক্রিয়েট হয়ে অলরেডি হয়ে গেছে এটা। যেমন দেখেন, আমি এখানে এডিট কোয়েশ্চেনে যখন যাব, তার মানে কোয়েশ্চেনগুলোকে এডিট করতে পারবো আমি, ঠিক আছে? চেঞ্জ থিম মানে আমি ডিজাইন চেঞ্জ করতে পারবো এই জায়গাটাতে। এই অপশনটা হচ্ছে ভিউ রেসপন্স, মানে কতজন রেসপন্স করছে বা না করছে আমি এটা এখান থেকে ক্লিক করে দেখতে পারবো। আর এটা হচ্ছে লাইভ ফর্ম, তো দেখছেন, মানে আমি কাজ করবো আর লাইভ ফর্মে ক্লিক করে করে আমি দেখতে পারবো এখানে কি হচ্ছে না হচ্ছে আমার। ইমেইল অ্যাড্রেসটা ফোন নাম্বারটা ইনক্লুড, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। হ্যাঁ, এডিট কোয়েশ্চেনে গিয়ে যেমন ধরেন নেম অ্যাড্রেস, আমি এটার মতো একটা ডুপ্লিকেট বানাই নিলাম কথার কথা, এখানে ইমেল দিলাম, টেক্সট, ইমেল অ্যাড্রেস, শর্টকাটে করে ফেলতেছি আমি ডুপ্লিকেট দিতে। হ্যাঁ, ফোন দিলাম, দেখছেন? এখন হচ্ছে কোনটা? হ্যাঁ, এটাই লিঙ্ক। বা আমি এখান থেকে সেন্ড ফর্ম দিয়ে কিন্তু আমি লিঙ্কটা এখান থেকে আলাদা করে নিতে পারবো। এখন দেখেন ভিউ রেসপন্স, আমি দেখতে চাই আমার রেসপন্স কি আসছে। এখন কিন্তু গুগল শিটসে চলে গেছে অটোমেটিক, কিন্তু একটা গুগল শিট দেখছেন এখানে টাইম স্ট্যাম্প, নেম, অ্যাড্রেস তৈরি হয়ে গেছে। ওখানে যা দিয়েছে এখানে এমনি তৈরি হয়ে গেছে, আমাকে আলাদা করে কিছু করতে হয়নি। টাইম স্ট্যাম্পটা কি, আমি কখন রেজিস্ট্রেশন করছি এটার এক্সাক্ট সেকেন্ডটা সহ কিন্তু বসা দিবে। আচ্ছা, ওই ফর্মে কেউ রেজিস্ট্রেশন করে সরাসরি এখানে চলে আসবে। হ্যাঁ, ওখানে যা রেজিস্ট্রেশন করবে এটা আমার এখানে চলে আসবে। দেখেন এখন ধরেন এটা কোন একটা স্টুডেন্ট, আচ্ছা যাই হোক ওটাতে পরে আসতেছি। এবার আমার কাজটাকে, আমার তো কাজ শেষ, এখন আমি এটা দিয়ে মার্কেটিং শুরু করবো। তার মানে এই যে লিঙ্কটা, এটাতে ক্লিক করতে পারি, বা আমি চাইলে এই যে সেন্ড ফর্ম দেখতেছেন না, এখানে ক্লিক করলাম, লিঙ্ক টু শেয়ার, শর্ট ইউআরএল এখানে আসছে, কিন্তু আমি এটাতে চাপানোর দরকার নেই, আমি গুগলের ওখান থেকে করে নিব, যেন আমি হিসাবটা ওখান থেকে রাখতে পারি। আমি এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এই ইউআরএল শর্টনারে এসে GWO.gl এটা মাথায় রাখবেন, এখানে পেস্ট করে শর্ট এন ইউআরএল দিলাম। দেখছেন শর্ট ইউআরএল দিয়ে দিল আমাকে, এটাকে কপি করলাম। এবার কপি করে আমি ফ্যান পেজে বিভিন্ন লেখাটাকে লিখে আমি এখানে দিয়ে দিলাম, জাস্ট এটা বসা দিল। এখন এখানে ক্লিক করে মানুষ আসবে,
দেখছেন টেস্ট এটা কেমন আসছে? আমি চাইলে এখান থেকে আবার ছবি বদলাই ফেলতে পারবো ওই জায়গাটা থেকে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আলটিমেটলি আমার মার্কেটিং এর জন্য আমি রেডি ফর্মটা। ধরেন ফর্মটা আমি দিয়েও দিলাম, মানুষ ওখানে ক্লিক করলো, এই দেখেন এই হচ্ছে লিঙ্ক। মানুষ ওটাতে ক্লিক করার পরে দেখছেন ইউআরএল এখন কোনটা চলে আসছে, ওখান থেকে রিডাইরেক্ট করে আমার এই জায়গাটাতে আসছে। এখন আমি এখানে নেম দিলাম একটা, ইমেল একটা দিলাম, ফোন একটা দিলাম, অ্যাড্রেস দিলাম, এখান থেকে সিলেক্ট করলাম ওয়ালেট, সাবমিট দিলাম। ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এই জায়গা থেকে আপনি কিন্তু আপনার নিজের একটা লেখা বসে দিতে পারবেন চাইলে। বুঝছেন এবার? এই লেখাটা আসলো না, আমি চাইলে দেখছেন আমার এখানে কিন্তু চলে আসছে। আচ্ছা, এই লেখাটা চাইলে আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এই যে এই দেখছেন কনফার্মেশন পেজে কি লেখা আসবে, প্লিজ কল আস ফর মোর ইনফো দিয়ে একটা নাম্বার আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে না? এই দেখেন এবার ইউর রেসপন্স ওই যে লেখাটা আসছে সেটাকে পুরোটাই কেটে দিয়ে নতুন কিছু দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। এই যে আমি ধরুন আমি পুরোটাই কেটে দিলাম এখান থেকে, এটাই থাকবে, ঠিক আছে? মানে যে ফর্ম ফিল আপ করবে করার পরে সেটা দেখবে যে মানে দরকার হলো আরো জানতে হলো কল দেয়। এবার ভিউ লাইক ফর্ম আবার আরেকটা করে বানাই দেখায় আপনাকে। দেখছেন বুঝে গেছে এতটুকু? এবার আমার যে রেসপন্সটা রেকর্ড করলাম কোথায় আসছে দেখছেন, এখানে চলে আসছে নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কোন প্রোডাক্ট ইন্টারেস্টেড, তার ইমেল কি, ফোন নাম্বার, হয়ে গেল। এটা তো আমি পাবো গুগল ড্রাইভে। হ্যাঁ গুগল ড্রাইভে sheets.google.com এ ঢুকলে ওখানেও কিন্তু আরো ইজিলি গুগল ড্রাইভ হচ্ছে, খুঁজে বের করতে আপনার কষ্ট হয়ে যাবে। আচ্ছা যেমন দেখেন কয়টা বাজে কয় সেকেন্ডে আমি রেজিস্ট্রেশন করছি এটা দেখাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা আমাদের কাজে ইউজ করি। কি কাজে জানেন? সময়টাই বেশি। না, টাইমটা কি করি, যেমন ধরেন এই লোকটা রেজিস্ট্রেশন করছে, তারিখ বাদ দিলাম 12:31:57 সেকেন্ড। আমরা পরীক্ষার সময় কিন্তু রোল নাম্বার দিয়ে দিই 1123157 তাহলে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্র্যাটেজি মেনটেন করে করতে হয়। তারপর এখানে আবার দেখা যাবে যে কয় সেকেন্ড আগে মানে কত সময় আগে লাস্ট রেজিস্ট্রেশনটা করা হয়েছে। এখন আমি যদি চাই এটা ডাউনলোড করে নিতে পারি, আমি চাইলে এটা, এই তো আমার একটা ডাটা তো জমাই হচ্ছে, এই হলো সিস্টেম। আবার আমার এখানে দেখেন ক্লিক পড়ছে কয়টা, একটা ক্লিক পড়ছে। ওই যে দেখাতে গেছিলাম ক্রোম থেকে, দেখছেন আমার গুগল ক্রোম বাংলাদেশ থেকে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে। এই তো কাজগুলো মজার, কিন্তু করতে পারলে মজা। যে কোনো কাজে সাকসেস আসলে তখন খুব মজা লাগে। সেটাই, পারা যাচ্ছে। মানে এগুলো যখন আমি করতেছি আমি যে কি টেনশনে ছিলাম, কারণ আমাকে একটার সাথে আমি তো ভুল করতে পারবো না এই জায়গাটাতে, একটা ভুল হলে শেষ। ওই ভুল একটা অ্যাড্রেসে হয়েছিল, পুরা মাস কথা শুনছি আমি, কারণ ওদের দোষ নাই তো। যেমন ধরুন একটা মানুষ পুরো অ্যাড্রেস লিখছে, তাদের তো দরকার যে ঢাকার যারা তাদেরকে কল দেওয়া, বা বিভিন্ন জায়গায় যারা আছে তাদের কল দেওয়া, কিন্তু সিলেট আমাদের খুলনা যে ব্রাঞ্চ আছে ওদের লিস্টটা ওদের ওখানে চলে যাবে, রাজশাহীর ওখানে চলে যাবে। এখন দেখা গেল তারা পুরো অ্যাড্রেসটা পড়ার পর লাস্টে দেখলো যে রাজশাহী, রেগে যাবে না তারা আমার উপর? স্বাভাবিকভাবে ওরা ব্যাপার নেই, কি এত বড় অ্যাড্রেস তো দরকার না, আমাদের ছোটটা দরকার। এবার পুরা মাস আমার ওয়েট করতে হয়েছে। হ্যাঁ মানে মাসের 30 তারিখ যখন আসছে তখন আমি আবার পুরো ফর্ম চেঞ্জ করে ফেলছি অফলাইনে। মানে সাথে সাথে চেঞ্জ করা যাবে না, মানুষ তো লাইভ ফিল আপ করতেছে তখন। আমি তো চাইবো না আমি তখন যদি আবার ওটা ডাউন করে আমি কাজ করতে যাই, রেজিস্ট্রেশন কম হলো, আবার মানুষ কম আসবে, সেখানে আবার কথা শুনতে হবে, দরকার নেই তো। তো আলটিমেটলি কি, এই যে পুরোটা দেখালাম এটা আমি করতে কি অবস্থায়, যেটা আপনারা চিন্তা করতে পারবেন, আমি তো 2 মিনিটে বুঝে দিছি
আমারও তো 2 মাস লাগছে এগুলো বের করতে, একটার সাথে একটা ইয়ে করে করে। আর এগুলো করতে গেলে কি সারাক্ষণ আপডেটে থাকতে হয়, কারণ গুগলে যে ফর্ম আছে, ফর্মের কাজটা কি এটা তো আমাকে কেউ ভাই শিখাই দিয়ে না, এসে দিবেও না আমাকে শিখায়, এটা আমাকে বের করতে হয়েছে। গুগল ফর্ম একটা বানালাম, ফর্ম বানালাম, আচ্ছা লেখা যায় কই, খুঁজে পাই না। পরে আমি খুঁজতে খুঁজতে দেখি ভিউ রেসপন্স দেখলাম, এখানে ক্লিক করলাম, দেখি আমার এই জায়গাটাতে গিয়ে জমা হচ্ছে। এই যে যেমন ধরেন এই এখানে ক্লিক করলে এই শিটসটাতে গিয়ে জমা হচ্ছে। এবার এই শিটস কই আবার খুঁজো, এটা খুঁজতে গেলাম গুগল drive.google.com, ওখানে গিয়ে খুঁজে খুঁজে দেখলাম ফর্মটা একদিকে, আবার খুঁজে খুঁজে দেখলাম যে ফর্ম একদিকে এটা আরেকদিকে, আবার দুইটাকে গুগল ড্রাইভের মধ্যে আমি একটা ফোল্ডার বানাইছি, ফোল্ডার বানাই দুইটাকে আবার ওই জায়গায় রাখছি। মানে বুঝেন আমার কি অবস্থা হয়েছে। এবার আবার ওগুলো সিকিউর করো, কারণ আমার আইডি হ্যাক হলো তো শেষ। মানে একটার সাথে একটা লিঙ্ক দেখেন, আপনি কোনোটাকে ছেড়ে চলতে পারবেন না। আর এগুলো ইজিলি খুঁজে পাওয়ার রাস্তা হচ্ছে এই জায়গাটাতে, sheets.google.com এ যখন ঢুকবেন, এই দেখেন এখানে যখন ঢুকবেন সবগুলো একটা লিস্ট আকারে পেয়ে যাবেন। আবার তাদের এখানে কিছু কিন্তু টেমপ্লেট দেওয়া আছে, টু ডু লিস্ট, অ্যানুয়াল বাজেট বানাতে চাইলে এখানে ক্লিক করলে একটা টেমপ্লেট চলে আসবে, জাস্ট ওখানে বসা যাবে। মান্থলি বাজেট বানাতে পারবেন এখান থেকে, এই আর কি। গুগল ডক্স হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড আছে না, এটাই। শিটস হচ্ছে মাইক্রোসফট এক্সেল, আর স্লাইডস হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটা দিয়ে করবে, আমার এখানে তো মনে হয় মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টলও করি না এখনো, নাকি এমনি চালাচ্ছি আমি, দেখি। অফিস আচ্ছা আছে করা হয়েছে, মানে আমার এটা আমি ইউজও করি না, মানে বুঝছেন এবার জিনিসটা। আমি এখান থেকে করতে পারতে হবে, দরকার নাই। ওটা থেকে করলে স্যার আবার পেন ড্রাইভে নিয়ে অন্য কোথাও নিতে হবে, এখানে সব সময় যে কোনো জায়গায় পাওয়া যাবে স্যার। আর ওখানে তো ধরেন আমি 5 মিনিট টাইপ করলাম, কারেন্টটা চলে গেল, শেষ। বারবার সেভে ক্লিক করো, এখানে হচ্ছে আমি যা লিখবো তাই সেভ, সেকেন্ডে সেভ হতে থাকবে, তো ভালো না? তাহলে এটা রিমুভ করি, যত দরকার নেই। আর কি আছে যেটা আমাদের কাজে লাগতে হবে? আপনাদের এইটাই ইউজ করতে হবে, এটা বেস্ট। মানে আমি যা জানি তা দেখাই দিছি সবই। ক্লিক। ভাইয়া এখানে একটা জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক তো এই একটা সুযোগ করে দিচ্ছে, তো ফ্রিল্যান্সারের জন্য কি কোনো এমন সুযোগ আসতে পারে যে ইন্টারনেটের প্যাকেজ বা যে সহজে নেট ইউজ করতে পারে, এই ধরনের কোনো সুযোগ? ওটা না দেওয়ার পিছনে কারণও আছে, ওটা এখন বলতেছি না। হ্যাঁ, কম দামে দেওয়া যেতে চাইলে ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা। ওরা তো বলবে টাকা কামাচ্ছেন আপনি। আরো ইস্যু আছে, আমি বলতেছি না। এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা বুস্ট করার অপশনটা আছে, সেটা কি প্লে স্টোরের অ্যাপ্লিকেশনের জন্য, প্লে স্টোরের গেমসের জন্য কি কাজে লাগবে? হ্যাঁ লাগবে, আমি দেখাই। increase engagement in your app, এটা যে একটা ঝামেলা অনেক, মানে এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ডেভেলপারই মোটামুটি কই গেল। আচ্ছা
এই ক্ল্যাশ অফ ক্ল্যানের জন্য একজন আমার কাছ থেকে ডেইলি $100 কিনে, ডেইলি। কি কিনে সে আল্লাহ জানে, বুঝি না, ডেইলি কিনে, প্রত্যেকদিন রাতে 12টা বাজে কল দিবে সে। সারাদিন ঘুম যাবে, রাতে উঠে গেম খেলবে সে। যেমন ধরেন এটা দিই, প্লে স্টোরে অ্যাপসগুলো কি ভাই উইন্ডোজে সাপোর্ট করে? ও আচ্ছা, আমি তো অ্যাডমিনই না, ওই জন্য হচ্ছে না। দেখছেন, ওরা ধরতে পারছে আমি যে অ্যাপের অ্যাডমিন না। মানে এটা হচ্ছে ওই অ্যাপটা আমাকে বানায় বা ওই অ্যাপের অ্যাডমিনশিপ আমাকে থাকতে হবে, তারপর আমি বুঝতে দিতে পারবো। আমার ইমেল আইডিটা লিঙ্ক থাকতে হবে ওখানের সাথে। আমি ক্রিয়েটিভ আইডিটা দেখি আছে নাকি। না, এটা পাত্রদার ইয়েতে করছিলাম, আমি বুস্ট করছিলাম। মানে এটা হচ্ছে যেমন ধরেন এই যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যখন দিবেন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপনি কখনো যতই দেন না কেন, ওটা কখনো আপনার উইন্ডোজ ফোনে শো করবে না, কারণ ওটা তো জানেই যে অ্যান্ড্রয়েড, ওটা উইন্ডোজ ফোনে তো দেখানো কিছু, পিসি তো দেখানো। আপনি যে বুস্ট করছিলেন এতে মানে কিরকম হেল্প হয়েছিল, মানে কতখানি আশা লাভ হয় না তেমন একটা, মানে খুব কম আর কি, অবস্থা অতটা ভালো না। মানে তার থেকে নর্মাল মানুষকে বললো আরো বেশি আমার লাভ হতো এখানে দেওয়ার থেকে। এটা কি বাংলাদেশকে টার্গেট করে দিয়েছিলেন? হ্যাঁ, শুধু ঢাকা, শুধু ঢাকা টার্গেট করছিলাম টেস্ট পারপাসে। মানে টেস্ট করে যা অবস্থা দেখছি, আমি চিন্তা করলাম যে না, এখানে মানে পেমেন্টটা দিয়ে শুধু শুধু লস হবে, দরকার নেই তার থেকে। আর ওটা ইনস্টল করো তো আমার লাভ নাই তো, ওটা তো জাস্ট আপনার ধরেন মানে নর্মালি অ্যাওয়ারনেস টাইপের। কিন্তু আমি যদি গেম বানাই বা আমার যদি ওখানে, এখানে সমস্যাটা হচ্ছে আমাদের কোনো অ্যাপ্লিকেশনে আমরা চাই না অ্যাড দিতে, আনালে আমরা কিন্তু ডেইলি একটা অ্যাপ্লিকেশন বানাতে পারতাম, ডেইলি অ্যাড দিতে পারতাম সেখানে। আমরা চাচ্ছি কোয়ালিটিটাকে ধরে রাখতে। অ্যাড যদি দিতে পারি তাহলে এখানে আমার দিলেও সমস্যা নেই, কারণ আমি যা দিয়েছি তার ডবল আমার আসতো। কিন্তু যারা বিভিন্ন অ্যাপ্লিকেশন বা গেম বানায়, যদি ওখানে ওই অ্যাড দিয়ে দেয়, তখন আপনি এটা দিয়ে বুস্ট করতে পারেন, আপনার লাভই হবে, লস হবে না। অ্যাপ্লিকেশন সবথেকে বেশি ডিপেন্ড করে কিসের উপরে, ডাউনলোডের উপরে নাকি ইনস্টল? ওরা ইনস্টলটা এনশিওর করবে। এই যে আমাদের একটা প্রমোশনের লেখা আসছে এখন, গুগল ড্রাইভে আমাকে শেয়ার দিছে আমার মার্কেটিং টিম। মানে জাস্ট আমি এটা ফ্যান পেজে দিয়ে দিব, এখান থেকে গিয়ে ফ্যান পেজে পোস্ট করে দিব। তো সেই যে আমাকে ওখানে শেয়ার দিল, আমার এখানে চলে আসলো না, আমি এখান থেকে বসে আমি এখানে যা এডিট করবো, আবার ওর ফাইলটাও এডিট হয়ে যাবে। এই হচ্ছে মজা। আবার আমি কিন্তু ল্যাপটপ নিয়ে দৌড়াতে হচ্ছে না। হ্যাঁ, আপনারা যদি অনলাইনে স্টোরেজ ইউজ করতে চান, সবচাইতে বেস্ট হয় মেগা। মেগাটা ইউজ করেন কেউ? শুনছেন? দেখেন মেগাটা, দেখেন মেগা 50 GB দেয় অনলাইনে ফ্রি। সিকিউর ভাই কোনো কিছুই না, সিকিউরিটি ডিপেন্ড করে আসলে নিজের উপর। এটা সিকিউরিটি বলতে, সিকিউরিটির চিন্তা করবে আপনার ধরেন যারা সেলিব্রিটি, তাদের অনেক ছবি থেকে লিক হয়ে যেতে পারে। আর আমাদের কি ডকুমেন্ট থাকবে, এটা লিক হলে কিছু আসবে যাবে না। আর এইসব ডকুমেন্ট নিয়ে কারো সাপোর্ট হইলে সেই মেগার সার্ভার যদি কেউ হ্যাক করে, তার টার্গেট থাকবে ওই টাইপের, আমরা না। আমাদের ছবি নিয়ে কি হবে ভাই, ঠিক আছে? তো আমাদের এটা হ্যাক হলো, আমাদের হ্যাক হলো রিস্ক কখন, যে আপনার মেগা আমি হ্যাক করতেছি, ওইটা সিকিউরিটি ডিপেন্ড করবে কিন্তু আপনার উপর। আপনি যদি পাসওয়ার্ড উইক দেন, স্ট্রং না দেন, যেমন এই যে মেগার এটা 50 GB ফ্রি, দেখছেন? পিসিতেও ইনস্টল করতে পারবেন, মোবাইল ইনস্টল করতে পারবেন না, এটা আবার ক্লাউড বেসড। যেমন ধরেন আমার ক্রিয়েটিভ আইটির যে পিসিটা আছে, ওখানে আমি মেগাটা নামে ইনস্টল করে রাখছি। ডেস্কটপে একটা ফোল্ডার আছে যেটার সাথে আমি মেগার লিঙ্ক দিয়ে রাখছি সিনক্রোনাইজের জন্য। ওই মেগা আমার এটাতেও আছে, মোবাইলেও আছে, আমার ল্যাপটপেও আছে।
তাহলে লাভটা কি হচ্ছে, আমি যখন কোনো ক্রিয়েটিভ আইডির কাজ করতেছি অফিসে বসে, ওটা আমি ওই ফোল্ডারের মধ্যে কিন্তু করি, ডেস্কটপ এই ড্রাইভে করি না। ওখানের মধ্যে করলে কি হয়, যাই লিখি প্রত্যেক সেকেন্ডে ওটা আপলোড হচ্ছে মেগাতে। আপলোড হয়ে যাচ্ছে আর আলাদা করে কিছু মাইক্রোসফট ওয়ার্ড বলেন, আমি মাইক্রোসফট ওয়ার্ডে ধরেন আমি কাজ করতেছি, আচ্ছা ধরে নেন কালকে ক্রিয়েটিভ আইডির একটা প্রোগ্রাম গেল, ক্রিয়েটিভ আইটি আমাকে পেন ড্রাইভ করে দিল ছবিগুলো, আমি ছবিগুলো নিয়ে কি করবো, আগে আমার মেগা ডেস্কটপে যে মেগা যে ফোল্ডার আছে ওখানের মধ্যে আমি কাজ করা শুরু করবো, মাইক্রোসফট ওয়ার্ডে ওখানে টাইপ করা, ওখানে ই করা, আবার বাসায় যাওয়ার সময় কিন্তু আমাকে পেন ড্রাইভ করে নিয়ে যেতে হচ্ছে না, ওখানে যা করতেছি ঠিক আছে রেখে আমি চলে যাচ্ছি, বাসায় গিয়ে এবার আবার পিসিটা ওপেন করে ওখানে মতো সব তো আমার আছে, এবার আমি ওখানে বসে বসে আবার কাজ করতে থাকি। বা আমি এখান থেকে বেরোলাম ট্যাক্সিতে করে, আমি কোথাও যাচ্ছি, হুট করে আমাকে মনে হয় কল দিয়ে, ভাই তুমি এই ফাইলটা কোথায় একটু পাঠাও তো, আমি তো বলতে পারবো না ভাই পারতেছি তো ভাই, আমি তো ট্যাক্সিতে আমি নেমে পাঠাচ্ছি, আমি কি করলাম তখন ওখান থেকে আমি লিঙ্কটা ওনাকে শেয়ার করে দিলাম, ওনার পিসিতে চলে আসলো, ব্যাস। হ্যাঁ এই যে mega.co.nz নিউজিল্যান্ডের এটা সার্ভিসটা। আচ্ছা ওদের এই সুবিধাটা কি, ওরা যে স্টোরেজটা ফ্রি দিচ্ছে ওদের লাভটা কি? মার্কেটিং না, এই যে আমরা ইউজ করতেছি ফ্রি তো আসলে আমাদেরকে দিচ্ছে, যেমন ফেসবুক আমাদেরকে ফ্রি দিচ্ছে না, তাহলে তো পয়সা নিতে পারতো অ্যাকাউন্ট খোলানোর জন্য। কিন্তু ফেসবুক যদি আমাদের থেকে টাকা নিত, ফেসবুক দিয়ে আমি এক্সাম্পলটা দিই, যে প্রত্যেকটা অ্যাকাউন্টের পিছনে 500 টাকা করে দিতে হবে, তাহলে সে কিন্তু যারা পেমেন্ট করতেছে তাদেরকে কোনো অ্যাড দেখাতে পারবো না, কিন্তু সে এটা জানেন অ্যাড দেখাচ্ছে কেন, ফ্রি দিচ্ছে বলে, ফ্রি দিচ্ছে বলে এবার সে যাই করবো আমরা তাই মানতে পারতো, বুঝছেন এবার? হ্যাঁ, কিন্তু সে আমাদের থেকে পেমেন্টটা নিলে যে টাকা কামাতে পারতো, তার থেকে দেখা যাচ্ছে ফ্রিতে দিয়ে সে অ্যাড দেখালো আমাদের, তার থেকে বেশি সে বেনিফিট করতে পারতেছে। এবার বুঝছেন কেন ফেসবুক ফ্রি দিচ্ছে আমাদেরকে, আর ফেসবুক আজীবনই ফ্রি থাকবে। অনেক সময় নিউজ আসে না, এই লিঙ্কে ক্লিক করে এটা পূরণ করুন, নাহলে আগামী মাস থেকে আপনাদের এটা বন্ধ হয়ে যাবে, পেমেন্ট করতে হবে, আসে কিন্তু অনেক সময় এ পুরোপুরি ফেক। নিউজ পাইছিলাম যে 2016 থেকে বোধহয় ফেসবুকে পেমেন্ট করতে হবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা করছে। ওটা সে জানলো কেন? CNN-এ আসে নাই, BBC-তে আসে নাই, রেডিও মুন্না তো চলে আসছে উনি, হাস্যকর না এটা? তো এখন এই টাইপেরই নিউজ পোর্টালে আসবে, এটা ভালো কোনো কিছু তো পাবেন না আপনি। কারণ ফেসবুক যদি কখনো পেমেন্ট, বর্তমানে যে অবস্থা চলতেছে, সে যদি অ্যাকাউন্ট ইউজারদেরকে পেমেন্ট সিস্টেম দিয়ে দেয়, তাহলে ফেসবুক নিজের পায়ে নিজে কুড়াল মারছে, এটা মাথায় রাখবেন। এই ভুল ফেসবুক জীবনে করবে না। যেমন সিম্পল কথা, একটা গ্রামের ছেলে, ধরেন সে ফেসবুক ইউজ করা শুরু করবে, এর মধ্যে সে তো ইউজ করতেছে, ধরেন সে, আমি এদিক থেকে একটা মানি ব্যাগের অ্যাড দিলাম, সে আমাকে কল দিয়ে নিল, তার মানে কি ফেসবুকের মাধ্যমেই তো ট্রানজাকশনটা হচ্ছে আমার, আমি ফেসবুককে পেমেন্ট করতেছি, সে আমাকে পেমেন্ট করতেছে, আমিও, মানে এভাবেই কিন্তু চলতেছে জিনিসটা। এখন ধরেন হঠাৎ করে ফেসবুক ওই ইয়ে দিয়ে দিল, যে মানে পেমেন্ট সিস্টেমটা দিয়ে দিল, পেমেন্ট না করলে আমরা অ্যাকাউন্ট চালাতে দিব না, ওই গ্রামের ছেলেটা ক্রেডিট কার্ড পাবে, ওই বন্ধ করে দিবে, আমারও ব্যবসা এফেক্টেড হবে। কিন্তু আমি ফেসবুকে পেমেন্ট করতেছি ঠিক, কিন্তু আমার ব্যবসা এফেক্টেড হবে, কারণ যখন যত মানুষ পেমেন্ট করবে তত মানুষের কাছে আমার অ্যাড কিন্তু পৌঁছাবে না কখনো। যেমন ইয়াহু অ্যাকাউন্ট কারো আছে, ইয়াহু মেল, ওখানে দেখবেন অ্যাড দেখে না ছোট 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 করে, আবার মাঝে মধ্যে লেখা আসে যে মানে অ্যাড দেখতে যদি না চান তাহলে এখানে ক্লিক করেন। হ্যাঁ, মানে পেমেন্ট যখন আপনি দিবেন তখন আপনার ইয়াহুর মধ্যে কিন্তু অ্যাড আর আসবে না। তার মানে কি এফেক্টেডটা আলটিমেটলি কারা হচ্ছে? ইয়াহুতে যারা অ্যাড দিচ্ছে তারাই তো, নাকি? ইয়াহু তো অত ফেসবুক লেভেলের না, সেজন্য তার কিছু আসবে, তেমন একটা কিছু আসবে যাবে না। পেমেন্ট দিয়ে আপনি অ্যাড রিমুভ করে দিতে পারেন, তাদের সমস্যা হবে না। কিন্তু ফেসবুক যদি এই কাজ করে তাহলে কিন্তু শেষ। তাদের দরকার ইউজার, এটা যে আসবে আসুক, যত বেশি ইউজার হবে তত বেশি তাদের লাভ। এটা কয়জনে ছিল দেখি, এটা $1 প্রমোশনের কাজ করছিলাম, $1 একটা ক্লায়েন্টের কাজ করে দিয়েছিলাম $1। ওখান থেকে সে দুইজনকে, একজনের ফাইল রিজেক্ট হয়েছে আর দুইজনকে দেশের বাইরে পাঠাই দিয়েছে অলরেডি এইটাতে।
$1 দিয়ে, মানে বুঝছেন এবার। আবার লিস্ট একটা নাম্বার ডিটেল জেনারেট, আমি $1 যদি আমি 19 জনের নাম্বার পাই, তাহলে বুঝেন কত টাকা খরচ হয়েছে আমার? 80 টাকা। 80 টাকা দিয়ে আমি 20 জনের নাম্বার তো পেয়ে গেছি আমি। তা হচ্ছে তারা এইটাতে ইন্টারেস্টেড, মানে এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড স্টুডেন্ট এডমিশন, মানে দেশের বাইরে পাঠায় না কিছু মানুষকে। এদের অফারটা সুন্দর ছিল। এরা যখন অফার দিচ্ছে তখন আমি তাদেরকে ফার্স্ট একটা কোয়েশ্চেন করছি যে দেখেন স্টুডেন্ট বাইরে পাঠানোর তো আরো বিভিন্ন এজেন্সি আছে, আপনাদের থেকে কেন নিবে? দেখি ট্রান্সফার দেন। কারণ আমি যখন তার সাথে ডিল করবো আমাকে কিভাবে যেতে হবে জানেন? আমি তার ক্লায়েন্ট, এবার আমার এই কোয়েশ্চেন আছে, আনসার গুলো দাও। সে যখন আনসার গুলো দিচ্ছে, এটা আপনারা মাথায় রাখবেন, যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন তার সাথে ডিল করবেন কিভাবে? আপনি নিজে তার ক্লায়েন্ট। কিরকম ক্লায়েন্ট যে আপনি বুস্ট করে দিবেন তা না, মানে আপনি বুস্ট করে মানুষের সামনে যে একটা নিবেন সেটা দেখে মানুষের মনে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেই কোয়েশ্চেন আপনি তাকে করবেন। যেমন আমি যখন তাকে কোয়েশ্চেন করছি যে মানে আপনাদের এখানে কেন আসবে, তখন সে একটু বিরক্ত হয়েছে, আমাকে বলতো যে ভাই আমি আপনাকে দিয়ে দিন, আপনি এটা দিয়ে দেন। আমি না, কারণ ধরেন এবার আমি আপনার এখানে আমি বিদেশ যাবো, জান আমি আপনার মাধ্যমে দেশের বাইরে যেতে যাচ্ছি লেখাপড়া করতে, আপনার কাছে এমন কি আছে যেটা আর কেউ দিচ্ছেন? তখন সে বলতেছে আপনি যখন এটা ইউক্রেন ছিল সম্ভবত, না কোন দেশ ছিল আল্লাহ জানে, এরকম কিছু একটা দেশ, বলছে আপনি ওইটার যে এমবেসি ফেস করতে যাবেন ইন্ডিয়াতে। আমি তার মানে বাংলাদেশ এমবেসি নেই? বলছে হ্যাঁ নাই। আমি তো ইন্ডিয়াতে যখন এমবেসি ফেস করতে যাবেন ওখানের থাকা খাওয়া যাওয়া আসা সব খরচ আমাদের, এইটা দিয়ে কিন্তু 3 জন পাঠাই দেওয়া, মানে বুঝছেন এবার জিনিসটা? তার মানে কি আমি কিন্তু তাকে হিট করে তার আনসার বের করে ফেলছি। সে তো নর্মালি দিছে আমাদের এখানে আসুন, আমাদের এখানে এত % ডিসকাউন্ট, সে আসল কথা কিন্তু সে বলেনি। এটা না বললে তো আসলে ওটাই আমি হেডলাইন দিয়ে দিছিলাম কিন্তু। যেমন দেখেন আমি দেখাই, এখন আছে মনে পেজটা, এই যে এটা ভাই দেখেন, $1 খরচ করে 600টা লাইক পাইছি, পোস্ট বুস্ট করছি শুধু, আর কিছু না। দেখেন 600 জন লাইক দিয়েছে এখানে। এইটা দেখছেন হেডলাইন, দেখেন কি দিছি আমি? এটা কিন্তু সে বলেই নেই আমাকে। এই বায়ারটার একটা ফর্ম ক্রিয়েট করে দিয়েছেন এবং এটা পোস্ট করে দিয়েছেন, এটা আর কিছু না, জাস্ট আমি কাজটা। কত আপনাকে? $1? না এইটা তো ছিল টেস্টে, এটার পরে সে আমাকে 10,000 টাকা পেমেন্ট করছে, কিন্তু কাজ হয়ে যাওয়ার পরে। এই লোকটার হচ্ছে কিরকম, মানে সে দেখতে চাইছে কিভাবে কি করে না করে। আমি চাচ্ছি ভাই আমি তো কাজ করিনি এটার আগে, আমি দেখি, আমি নিজে আমার পকেট থেকে দিচ্ছি, $1 দিয়ে দেখি কি আসে দেখি। আমার টার্গেট ছিল আলটিমেটলি এটা, কিন্তু এখান থেকে এমন অবস্থা হয়ে গেছে, মানে ও তো আমার সাথে ফর্মাল রিলেশনশিপে, মানে এই অফিসিয়াল কোন রিলেশনশিপে আসেই নাই তখন। এটা জাস্ট আমি এমনি দিয়ে দিচ্ছি, আর কিছু না, মানে উইদাউট কস্টে, এমনি, মানে উইদাউট কস্টে। সে 2-3 জন 19 জন যে এখানে যে রেজিস্ট্রেশন করছে, 19 অন্তত তার মধ্যে তো অন্তত 50 জন তো কল দিয়ে ফেলছে তাকে, দিছে না? 2 জনকে সে অলরেডি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, একজন এটা রিজেক্ট হয়েছে ডকুমেন্ট। তার মানে কি সে কি রকম টাকা পাইছে দেখেন, জাস্ট মানে এটা হচ্ছে সে আমাকে 10,000 টাকা পরে পেমেন্ট দিয়ে দিছে এমনি, জাস্ট ইনফর্ম করছে। কিন্তু এটা হচ্ছে আমি জাস্ট টেস্ট পারপাসে দিছিলাম। প্রথম দিনেই কিন্তু সে ক্লায়েন্ট পেয়ে গেছে। মানে আমার তো আসলে টার্গেট কথা ছিল যে 1 সপ্তাহ হবে, মানে টাকাটা সে 2-3 দিন পরে দিবে। প্রথম দিনে সে ক্লায়েন্ট পেয়ে গেছে। এবার বুঝছেন জিনিসটা কেন আসছে? আমার হেডলাইনের জন্য। এই কথা কিন্তু সে আমাকে বলেই নাই ফার্স্টে। সে আমাকে যা দিছে এটা চাইল্ড এর প্রয়োজন নেই, 4 বছরের গ্যাপ গ্রহণযোগ্য, প্রতি মাসে 70,000 টাকা, এগুলো তো ভাই সবাই দেয়, কিন্তু এই লাইনটা তো কোথাও দেখবেন না। ওকে আমি কি করছি, ওকে আমি কোশ্চেন করতে করতে পাগল বানায় ফেলার অবস্থা, মানে ও বিরক্ত হয়ে গেছে আমার উপর। বলছে ভাই আপনাকে আমি যেহেতু এগুলো দিলাম, এগুলো আপনি দিয়ে দেন, সমস্যা কি? আমি বললাম যে না, আমি যদি এখন আমি দেশের বাইরে যাবো এই হিসেবে আমি আপনার সাথে কথা বলতে, আপনাকে আনসার তো দিতেই হবে আমাকে। তখন আমি তাকে হিট করছি কিভাবে জানেন? আপনি যদি ফ্রড হন আমাকে তো কোশ্চেন করতে হবে, দেখি এবার আনসার দেন। এইবার যখন আনসার কোশ্চেন করতেছে, আনসার দিচ্ছে, তখন আমার ওর মুখ থেকে এই কথাটা বের হয়ে গেছে। আমি এটাকে আমি দিতে পারবো, এখানে বসা দিতে পারবো। এইটাই কিন্তু হিট করছে তার নিউজ অ্যাডভার্টাইজটা, বুঝা গেছে? এই পুরো অ্যাডটার মধ্যে এইটাই আসলে, এটাই মানে এই প্রথম লাইন দিয়ে কিন্তু ছক্কাটা মেরে দিছি আমি। আর এটাতে কি হয়েছে, এই লাইন দেখার পরে কিন্তু মানুষ ক্লিক করছে না নিউজটাতে, অনেক ক্লিক করছে, ক্লিক করে করে দেখছে, লাইক দিছে। এই লাইক আর শেয়ারের কারণে অবস্থাটা কি হয়ে গেছে যে আপনার ওই বললাম না $1 দিয়ে ফেসবুক হয়তো আমাকে দেখাইছে 8 থেকে 80 জনকে দেখাবে,
কিন্তু আমার যখন $1 যখন দেখা যাচ্ছে আমি 800টা লাইক পেয়ে গেছি এখানে, তখন সে 8 লাখ মানুষকে দেখা দিচ্ছে। কথার কথা, এবার বুঝা গেছে? আর নাহলে $1 তো 600টা লাইক আনা তো ইম্পসিবল। এটা 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 আপনার 2 লাখের উপরে দেখছে, আমি যতটুকু মনে আছে এটা 2 লাখের উপর। অন্য আইডি অ্যাডমিন দাও এটা, সেজন্য আমি এখানে ওটা দেখা যাচ্ছে না। $1, বুঝছেন? এবার আরো একটা জিনিস দেখায় আপনাকে, দেখেন ক্রিয়েটিভ আইটির লাইভ এখন যেটা চলতেছে এটাতেই দেখেন কি অবস্থা। দেখেন এই অ্যাডটাতে কতজন দেখছে? 3,93,000 মানুষ দেখছে। হ্যাঁ, আচ্ছা এবার আসি কত টাকা খরচ হয়েছে আর এখন পর্যন্ত আমি এটা দেখি আপনাকে। দেখেন এই স্ক্রিন দেখা গেছে বলে নোট অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। আচ্ছা এই দেখেন অ্যাডটাকে আমি 2 ভাবে বুস্ট করছি। $12 1,66,000 মানুষ দেখছে, $3 2,38,000 মানুষ দেখছে। তার মানে আমার টোটাল কত খরচ হয়েছে দেখেন, 15 $16 আমার প্রায় 4 লাখ হয়ে যাচ্ছে। $16 হবে, এটা 4 লাখ হয়ে যাবে। বুঝছেন জিনিসটা? এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে এই এনগেজিং। দেখছেন মানুষ কতগুলো মানুষ শেয়ার করছে, কতগুলো লাইক দিছে, কতগুলো কমেন্ট করছে। এই অ্যাডের পিছনে, এই যে অ্যাডটা দেখতেছেন, এটার পিছনে বাজেট কত আইডিয়া আছে আপনাদের? বলেন তো কত আছে আমাদের বাজেট, একটা আইডিয়া করেন। এখানে স্যার আপনাদের তো নিজস্ব ডিজাইনারই আছে, এখানে মানে জাস্ট না মানে যে বুস্ট যে করছি, প্রসেস বুস্ট করছি, কত ডলার দেওয়া হতে পারে? $500 $100। এখন দেখেন আমার $100 মধ্যে $15-16 খরচ হলো মাত্র, তার মধ্যে অবস্থা। এখন $100 পুরো ডলার কি হবে বুঝুন, বুঝছেন? এবার 10 লাখ হয়ে যাবে। হ্যাঁ কমপক্ষে 10 লাখ হয়ে যাবে। আরো বেশি, এটা 20 লাখ পার হয়ে যাবে মাস্ট। $15 4 লাখ হয়, $15 4 লাখ, আপনি এবার $100 হিসাব করেন। অনেক বেশি হবে। মানে এটাতে হচ্ছে, এইটা দিয়ে আমরা এমন অ্যাগ্রেসিভ মার্কেটিং করতেছি যে মানে বাকিগুলো সব অফ হবে। আর আরো আসতেছে, মানে আরো কিছু পোস্ট দিব, দেখবেন বলে কি অবস্থা হবে। মানে এতদিন যেমন ধরেন আমি যে মার্কেটিংটা করছি ওটা আমি নিজে টেস্ট করছি, সত্যি কথা বলতে। যেমন কোন মার্কেটিং কিভাবে গেলে ভালো হচ্ছে, কিভাবে গেলে খারাপ হচ্ছে, ওটা ওটার দেখে আউটপুটটা কি? হ্যাঁ, যেমন এটার আপনার হেডলাইনটা দেখছেন, হেডলাইন খেয়াল করেন। মানুষ তো প্রথমে এর দূরই তো দেখবে নাকি, প্রথমে আনছি এটা, তারপর আছে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধান, এটা কোন কোন জায়গায় এটা নিয়ে আসছি 15 থেকে এরপর হচ্ছে ডিটেল। কারণ এই দুইটা লাইন দেখলে, ফ্রি দেখলে তো মানুষ এমনি ক্লিক করবে, এটা তো একটা লাইন। সেকেন্ড হচ্ছে তখন আবার দেখবে যে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এই সেই বা এই এরিয়া, তার মানে এই এরিয়াগুলো মানুষ কিন্তু দেখবে। যেমন আমি এই লাইনটা যদি আমি একদম ভিতরে দিতাম তাহলে বলতো যে কুমিল্লা লোক মনে করবো, আর ক্রিয়েটিভ আইডি শুধু ঢাকা করবো, আসবে না আমার বলবো। তা আমার তো এগুলোকে দরকার, সেজন্য আমি এইগুলোকে করে নিচ্ছি এই জায়গাটা। তো ক্রিয়েটিভ আইডির এই অ্যাডের এটা বুঝছেন যে মানে জাস্ট মানুষের রেসপন্সের কারণে আমি কতদূর চলে গেছি। সবচেয়ে মজার কথা কি, 7 তারিখ যে আমার রেজিস্ট্রেশনের যে লাস্ট ডেট, আমি এখানে আসার আগে আমি বাসায় বসে একটু অ্যানালাইজ করে দেখলাম, ওই যে আজকে ছিল না যে পাটনায় কয়জন, চিটাং কয়জন, ঢাকা কয়জন, আমার অলরেডি কিন্তু ফিল আপ হয়ে গেছে। আমার অলরেডি 31 তারিখ দিলাম না, আজকে 2 তারিখ 1 তারিখ, আমার অলরেডি কিন্তু টার্গেট ফিল আপ হয়ে গেছে। আমার আর রেজিস্ট্রেশন দরকার নেই, এটা জানেন, এখন হচ্ছে চলতেই থাকে আমার কাজ। হ্যাঁ, বাকিগুলা মানে যারা পরবর্তীতে আসবে, পেছনে আসবে, তারা চান্স কম। চান্স কম না, এখানে হচ্ছে যারা রেজিস্ট্রেশন করবে সবাই এটা পাবে, মানে সুযোগ পাওয়ার চান্স কম। সুযোগ পাওয়া না, এটা হচ্ছে তার স্কিলের উপর। যেমন ধরেন একটা আমার ফার্স্ট পেজে রেজিস্ট্রেশন করবো, সে ক্লাস 5 এ পড়বে, একদম লাস্ট পেজে রেজিস্ট্রেশন করছে সে ইন্টার পাস। আমরা তো ফার্স্টেরটাকে বাদ দিই, লাস্টেরটাকে নিই, ঠিক না? যেমন দেখেন আমি এখানে একটা মার্কেটিং করছি, এই লাইনটা দেখছেন, ফ্যান পেজে যখন কেউ কোনো লাইক কমেন্ট করবে, ফ্যান পেজ থেকে ফ্যান পেজ করে যখন রিপ্লাই যখন দিবে তখন সেটা উপরে উঠে যাবে। আমি একটা লাইক দিয়েছি, একটা রিপ্লাই দিয়েছি, এটা উপরে উঠে গেছে, তার মানে আমার একটা ক্লায়েন্ট
ভালো একটা কথা, মার্কেটিং না। এবার বুঝে গেছে জিনিসটা, মানে তার মানে আপনি যখন ফ্যান পেজে কোনো পোস্ট দেওয়ার পরে যখন দেখবেন যে ভালো একটা কমেন্ট করছে, আপনি ওইটাতে একটু লাইক কমেন্ট দিবেন, তখন সব উপর উঠে এসে ওই জিনিসটাকে হাইলাইট করে করুন সবসময়। দেখছেন এখানে কি দেওয়া আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোন প্রোগ্রাম অ্যাপ্লাই, একটাই আছে এটার জন্য, কারণ ফার্স্টে আসছিল এসকিউএল, ওই শিটসের ওই লিঙ্কটাতে দেখছিলেন আপনারা, দেখেন দেখছেন এসকিউএল, এটা একটা স্কলারশিপ ছিল, এটা মনে হয় ওই 90% সরকার দিবে, 10% স্টুডেন্ট, ওই স্কলারশিপটা মনে হয়। দেখেন এসকিউএল, তারপর আসছে আপনার কোনটা, এসকিউএল এর পরে মনে হয় 3D আসছিল, 3D অ্যানিমেশন। এখন হচ্ছে আমি চাইলে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে ফর্ম বানাতে পারতাম না। আমি কি করছি, স্কলারশিপ যা সব এক জায়গাতে নিয়ে রেজিস্ট্রেশন, জাস্ট আমি ওখানে ভিতরে ঢুকে এডিট দিস ফর্মে গিয়ে আমি এটাকে এডিট করে নামটা চেঞ্জ করে দিছি। যেমন এখন এই একটাই চলতেছে, একটাই থাকবে, একটাই সিলেক্ট করতে হবে। কিন্তু আমি যদি আবার ওই আয় করে করতে পরিশোধ করুন ওটা দিয়ে রাখতাম, তাহলে মানুষ কনফিউজ কি এখন নতুন করে একটা ফর্ম করলে আরেকটা নতুন লিঙ্ক করলে আমার তো আলাদা আলাদা করা দরকার, আমি সব এক জায়গাতেই করতে পারতেছি। কোথায় করতে চাইছে দেখছেন, আমি নিজেই এই দিয়ে দিচ্ছি। যেমন যে রংপুরে সিলেক্ট করবে, আমার যখন লিস্টটা জেনারেট হয়ে যাবে ওখান থেকে আমি কি করব, ফার্স্টে আমি বের করব, ধরেন এডুকেশন, এগুলোর নিচে তো কেউ আর যেতে পারবে না, এগুলোর মধ্যে থেকে যা আছে তা চলে আসবে। ফার্স্টে আমি সিলেক্ট করব ধরেন গ্রাফিক ডিজাইনে কারা রেজিস্ট্রেশন করছে, ওই লিস্টটা আমার বের হয়ে যাবে। এখানে তো 3টা অপশন আছে না, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক না? তো আমি ধরেন ফার্স্টে সিলেক্ট করলাম গ্রাফিক ডিজাইনের কারা, তাদেরকে বের করবো, গ্রাফিক ডিজাইন টোটাল লিস্ট আমার একটু বের হয়ে যাবে। আর সবচেয়ে আরেকটা জিনিস মাথায় রাখবেন, কখনো এখানে কাজ করবেন না, কারণ ওখানে যদি একটা নাম্বার ডিলিট হয় তো মেইন জায়গা থেকে চলে গেছে, আপনি ওটা নামাই নিয়ে তারপর করবেন, ওটা ডাউনলোড করে ওইটাতে যাইছে তাই করবেন, কিন্তু এই জায়গাটা কখনো হাত দিবেন না। এখানে হচ্ছে এটা ইউজ করবেন খালি ডাউনলোড করার জন্য, কিছু না। তো ডাউনলোড করে আমি যখন ক্লিক করবো আমার এক্সেল ফাইল ওপেন হলো না, তখন এক্সেলে গিয়ে আমি কি করলাম, গ্রাফিক ডিজাইনের কয়জন আছে বের করলাম। এখন এখানে তো আমার আবার চ্যালেঞ্জ আছে যে গ্রাফিক ডিজাইনের মধ্যে কয়জন ঢাকায়, কয়জন চিটাং, কয়জন রংপুর। ওই ফিল্টারটা করলে কিন্তু শুধু চিটাং আসবে, ওটা আলাদা করলাম, আবার ঢাকা আসবে আবার আলাদা করলাম, আবার রংপুর আসবে আলাদা করলাম। আমার তো কাজ ইজিলি হচ্ছে আমার কাজ। কোনটা বুঝেন না? হ্যাঁ কি মানে এখন কি যারা মানে অ্যাপ্লাই করতে শুধুমাত্র এটাতেই অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ এই ফর্মে। আর আগেরগুলো কি কি ছিল স্যার? আগে ছিল ধরেন আপনার 3D অ্যানিমেশন, এসকিউএল, এই দুইটা গেছে। মানে ফার্স্টে ছিল এই অপশনটাতে ছিল ফার্স্টে 3D, এরপর যখন এসকিউএল আসছে আমি 3D অফ করে দিয়ে এসকিউএল লিখে দিয়েছি ওই জায়গাটাতে, তখন সিলেক্ট করার জন্য শুরুটা। যেমন ধরেন এই মাসে কথার কথা আমার এটা তো চলতেছে, আপনি বলতে পারেন যে আমার এটা রাখার দরকারটা, এটা না রাখলেও চলবে। এটা রাখার দরকারটা হচ্ছে আমার ডাটাবেজে তো এই লেখাটা অ্যাড হয়ে যাচ্ছে তার মানে পিছনে, ওই জন্যই রাখা, এটা হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে যেমন ধরেন এইটা চলতে চলতে 7 তারিখ পর্যন্ত চলবে, এর মধ্যে যদি আরেকটা স্কলারশিপের অফার আসে তখন টাকা আবার আরেকটা লিঙ্ক দিব না, আমি এখানের মধ্যে কি করব আরেকটা অপশন অ্যাড করে দেব, তখন শুধু দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, এক ফর্মে হয়ে যায়, এক ফর্মে। অথবা যদি ওইটা বন্ধ হয়ে যায় তখন এডিট করে দিতে। হ্যাঁ মানে এটা কিন্তু ইয়ে করে ফেলবো, মানে আমাদের ক্রিয়েটিভ আইটি মতো প্রতিষ্ঠান হিসেবে কিন্তু এটা মানায় না, গুগল দিয়ে মানায়, মানে এটা আমরা কিন্তু আমাদের নিজেদের সাইটের মধ্যেই করে ফেলতেছি। আমাদের ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইট আছে না, তখন কি হবে, এই যে আমি তো ক্রিয়েটিভ আইটির লিংকটাই বুস্ট করতেছি না, গুগলের লিংক বুস্ট করতেছি না, তখন আমি যখন আমার ওয়েবসাইটের লিংক দিয়ে দিব আমার ওয়েবসাইটে কিন্তু হিট পাবে, মানে ওইদিকে আগাচ্ছি আমরা। এখন তারা কতটুকু করছে আমি জানি।
সেক্ষেত্রে ওই নিজের ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিবে, এই কাজটাই নিজের ওয়েবসাইটে। নিজের ওয়েবসাইটে মানে এই যে ক্লিকটা করতেছে 50,000 যে ক্লিক করবে, এটা যদি আজকে আমার ওয়েবসাইটে হতো তাহলে আমার ওয়েবসাইটে ক্লিকটা করতো না, র্যাঙ্কিং এ তো একটা ভালো পজিশনে যেতে পারতাম। আমি তো গুগলকেই মার্কেটিং করতেছি এখন আপনি, ঠিক না? এই একটা ল্যাকিংস আমার আছে, ওটা আমি আস্তে আস্তে চেঞ্জ করে ফেলবো, কারণ এত দূর আসতেই তো আমার মোটামুটি রাতের ঘুম আরাম হয়ে গেছে। বুঝা যায় স্যার। ভাই ফ্যান পেজটা আমরা কিভাবে কাজে লাগাইতে পারি, ইউটিলাইজ করা যেতে পারে? ফ্যান পেজ হচ্ছে যেমন ধরেন আমি আপনাকে ক্রিয়েটিভ আইটিটাই বলি এক্সাম্পল, ক্রিয়েটিভ আইটির একটা ফ্যান পেজ আছে। এই ফ্যান পেজে যেমন ধরেন আপনার এই যে পোস্ট দিচ্ছি না, ওয়ালবার্ড স্টুডেন্ট অ্যাডমিশন যেটা দেখছেন, তাদের কোনো ফ্যান পেজ ছিল না। ফ্যান পেজ বানাই, ওখানে আমি অ্যাড দিয়ে, এখন অ্যাড দেওয়াটা ফ্যাক্ট না, কতগুলো কাজ জড়িত একটার সাথে, এটা বোঝা গেছে? আচ্ছা, এইখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি ফ্যান পেজে না করে এই ফেসবুক আইডিতে করব না কেন? বুস্ট করতে পারবেন না। ফ্যান পেজে করলে বুস্ট করা যাবে। ফেসবুক আইডিতে দিতে পারে, যেমন ধরেন আমি আমার এই আইডিতে আমি একটা অ্যাড দিলাম যে, যেমন ধরেন আমার অফিস ক্রিয়েটিভ আইটি, বা ধরেন ক্রিয়েটিভ আইটি আমার ক্লায়েন্ট, সে আমাকে বললো যে ভাই আমাকে এই অ্যাডটা দিয়ে দাও ফেসবুকে। আমি আমার আইডিতে দিলে কি লাভটা হবে? কিছু হবে? 500 জন ফ্রেন্ড দেখবে আমার, 500 জন তো দেখবেও না, 500 জন থাকলে সেখানে 80 তো মনে করেন 10 জন দিবেন, কথার কথা দেখতেছে কয়জন। এখন আমি যদি চাই যে রংপুরের এই গ্রামের মধ্যে একটা লোক দেখো, এটাকে আমার আইডি দিয়ে দেখাতে পারবো? জীবন পারবো। আইডি দিয়ে হবে না, সেটা করতে হলে ফ্যান পেজ। মানে ফ্যান পেজটা অনেকটা বুস্টিং এর সাথে জড়িত। বুস্ট করতেই হলে ফ্যান পেজ দিয়ে করতে হবে। মাঝখান দিয়ে ফেসবুক চালু করছে আপনার আইডি স্ট্যাটাস বুস্ট করে, কিন্তু ওটা তো লাভ নেই। কেন? ওটা আমি টেস্ট করে দেখছিলাম যে যেমন আমার আইডিতে ধরেন 2000 মানুষ আছে, আমি একটা স্ট্যাটাস দিলাম, ওখানে নিচে বুস্ট লেখা আসতো। আমি যখন বুস্ট করছি আমি মনে করছি আমার স্ট্যাটাস মনে যে ফ্রেন্ড না তেসে দেখবে, ওটা হচ্ছে ফ্রেন্ড লিস্টে যারা আছে শুধু তাদের ওয়ালে গিয়ে উপরে দিয়ে জাস্ট যেমন বিক্রয়.com এর একটা সিস্টেমটা জানেন আপনারা, বিক্রয়.com অ্যাড দিছেন, সেইখানে আপনি বুক করতে পারবেন যে 25 টাকা একটা আছে মনে হয়, আরেকটা মনে হয় 300 কত টাকা আছে। 25 টাকা যেটা, আচ্ছা আমি দেখাই আপনাকে, লাইভ দেখাই। এই দেখেন এই অ্যাডগুলো দেখতেছি আমি, দেখেন কয়েক সেকেন্ড আগে দিছে এই অ্যাডটা, কিন্তু এই অ্যাডটা 29 ডিসেম্বর দিছে, এই অ্যাডটা 31 ডিসেম্বর দিছে, কিন্তু উপরে কেন টপ অ্যাড লেখা দেখছেন? পেজ, এটা পেজ পেজ। এটা হচ্ছে 345 বা 390 টাকা খরচ করছে টপ অ্যাড, এইটা তো গেল। হ্যাঁ, তার মানে আমি এখানে ঢুকলে এটা সবসময় আমার ওয়ালে উপরে দেখাতে থাকবে। নিচে নামতেছি, কই আসেন না এখানে, এখানে আরেকটা অপশন আছে। এডিটটা দেখছেন? দেখেন 19 ডিসেম্বর বা 12 মিনিট আগে, 12 মিনিট আগে যে একটা দিছে ওটা ঠিক পরপর 19 ডিসেম্বর কিভাবে আসছে? এটা আরো নিচে চলে যাওয়ার কথা না? উঠলো কেন? টপ এর চিহ্নটা দেখছিলেন কেমন ছিল, আর এটার চিহ্নটা দেখছেন মার্কটা কেমন? এটা হচ্ছে বাম্প আপ বলে, তার 99 টাকা না সম্ভবত। বাম্প আপ হচ্ছে আপনি যত ব্রাউজ করতে থাকবেন তত নিচের অ্যাডগুলো মাঝে মধ্যে উপরের দিকে চলে আসবে, মাঝে মধ্যে এনে এনে দেখাবে। আর টপ এড হচ্ছে সবসময় ওয়ালে একদম উপরে। সিস্টেমটা বুঝছেন এবার? তো এখন হচ্ছে এই পারপাসে ইনকাম করে, আর সাইডে যে অ্যাডগুলো আসে সেই পারপাসে ইনকাম করে। বিক্রয়.com করছে, ফার্স্টে সে ফ্রি অ্যাড দিছে, অনেক ইনভেস্ট করছে মানুষ আনার জন্য। মানুষ যখন আসা রয়েছে, যখন ক্রাউড বেশি হয়ে গেছে, তখন সে বলতেছে এতগুলো অ্যাডের মধ্যে তো আপনাদের করতে পারবেন না, বা অনেক কম দেখবে মানুষ। আপনি একটা কাজ করেন, আপনি বাম্প আপ দেন, তাহলে হচ্ছে মানুষ যত নিচে নামতে থাকবে তখন আপনার অ্যাড মাঝে মধ্যে উপরে দিকে তুলে দিবেন, এতবার। বাট আরো বেশি পয়সা খরচ করে যদি টপ অ্যাড দেন, তখন একদম উপরে আপনার একটা হয় দিতে বাধ্য তখন না। কারণ আছে, কার্ড তো আছেই সেখানে। বিজনেস স্ট্র্যাটেজিটা বুঝে গেছেন? বিক্রয়.com ডেলিভার একটা আসছে মনে হয় অলরেডি, মানে এটা হচ্ছে বাসায় গিয়ে ডেলিভারি করে দিবে। হ্যাঁ আছে।
তো এখন হচ্ছে ফেসবুক আইডির জন্য কি করছিল, এই যে এগুলো তো সে টাকা কামাচ্ছে, এই ব্যানারটা এটা তো টাকা কামাচ্ছে। মানে ফার্স্টে তো ব্যবসা করতে গেলে আপনাকে তো আগে ইনভেস্ট করতে হবে, কারণ মানুষকে যখন বলবেন যে আমার এখানে অ্যাড দাও, তখন তো সে বলবে তোমার আছে কি। এখন তো Digro.com যে কেউ আপনাকেও যদি এসে বলে দেবে এখানে আপনার একটা অ্যাড দিতে হবে, তখন আপনি মানে যদি নেগোসিয়েশন করতে পারেন তার সাথে, তাহলে কিন্তু আপনি নিজে অ্যাড দিবেন, কারণ আপনি জানেনই সেখানে মানুষ আসতেছে। তো এখন কত টাকা নিতে পারে? হ্যাঁ এটার জন্য কত টাকা নিতে পারে? এটা বলে 10-12 লাখ টাকা হবে উপরেরটা। তো এখন আচ্ছা, মানে ফেসবুকে ফ্রেন্ড লিস্টে যদি সংখ্যা বেশি থাকে এটা কি কোনো বেনিফিট দেয়? পারফেক্ট হতে হবে এটা আপনার। যেমন ধরেন আমি যাকে তাকে অ্যাড রিকোয়েস্ট পাঠাতে পারি, বা যে সে আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠায় কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলতে পারে, বা সেও করতে পারে। এখন আমি ক্রিয়েটিভিটির একটা অ্যাড দিলাম, তাহলে কিন্তু তেমন একটা লাভবান নাও হতে পারে। কারণ ধরেন যে পারফেক্ট মানুষ, যে আমার টার্গেট, সে তো একটু ভালো কোয়ালিটির মানুষ হবে না, ভালো ফ্যামিলি, ভালো কোয়ালিটি বা এডুকেটেড, সে তো যাকে তাকে অ্যাড করবে না। সিম্পল কথা কিন্তু এটা। তো এখন এটা মানে ফ্রেন্ড লিস্টে যদি ফ্রেন্ড থাকে তাহলে ওটা তেমন একটা এফেক্টিভ আসলে হয় না, কারণ আপনি তো 500 জনকে তো আর গিয়ে বলতে পারবেন না যে ভাই আমার এখানে অ্যাড একটা দিলাম তুমি শেয়ার মারো। সিম্পল কথা এটা, তাকে তো শেয়ার করাতে হবে আপনাকে। কিন্তু আপনি পেজে বুস্ট দিলে কি হয়, যে আপনি দেখছেন না যে $1 দিয়ে আমি কি করছি, একবার দেখালাম না কত টাকা, 80 টাকা খরচ হয়েছে। এখন আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে তো মানুষ আছে, আমি যদি ওই একটা আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে দিতাম একদিন 2 দিন 3 দিন 4 দিন, আমার বন্ধু আমাকে জীবন মারবে না? তবে দূর সবাই বিরক্তিকর মানুষ, নিজের স্ট্যাটাস আপডেট না দেশে কি কালে এর ওর অ্যাড দিয়ে দাঁড়াচ্ছে, লাভ হবে না কিন্তু আপনি সত্যি কথা। বা আমি যদি ওই অ্যাডটা বিভিন্ন গ্রুপে পোস্ট করতাম, টার্গেট মানুষকে আমি পেতাম, 2টা সেলসকে আমি সাথে আনতে পারতাম, হয়তো পারতাম না। এক সেকেন্ডলি হচ্ছে মানুষ আমাকে ব্লক করতো, ব্যান করতো, আবার কোনো গ্রুপে পোস্ট দিলেও অ্যাডমিন অ্যাপ্রুভ করতে জানে কি, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, অ্যাপ্রুভালের ব্যাপার আছে। আচ্ছা, তার কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? বলেন, কোনো কোশ্চেন থাকলে করেন। স্যার আমি একটা ফ্যান তৈরি করছি, দেখবেন? হ্যাঁ বলেন। WIIN হ্যাঁ হয়েছে, ঠিক ঠিক আছে। হুম তো WILL হবে স্যার। হ্যাঁ ওটাই তো। এটা এটা নাকি? হ্যাঁ এটা আচ্ছা, এখানে আপনি কাজ করবেন যখন কোনো ব্যানার দিবেন, দেখছেন এই ব্যানারটা যে দিচ্ছেন এখানে আপনার নাম্বার সব আপনার এইটার পিছে চলে গেছে। মানে এই জায়গাটাতে কোনো ব্যানারের এই সাইডটাতে কিছু রাখবেন না পারতো, এটার উপর থেকে বা সাইডে বলতে আবার এখানে লাইক মেসেজ এটা আসছে না, বা এখানে লেখাটা আসছে না, দেখেন এটা কিন্তু হিজিবিজি হয়ে গেছে। ব্যানার সবসময় একদম ক্লিন রাখার চেষ্টা করবেন। প্রোফাইল পিকচারে জাস্ট একটা লোগো দিবেন আপনার প্রতিষ্ঠানের বাইরে কিছু, ব্যানারটা একদম ক্লিন রাখার ট্রাই করবেন। যেমন এই লেখাটা কিন্তু প্রোফাইল পিকচারে পিছে চলে গেছে, আর এখানে যদি লেখা দিতেন এই জায়গায়, তাহলে সেটা যেত আপনার লাইক আর মেসেজের পিছনে। এটা মাথায় রাখবেন। এদিকে আমি করছিলাম তো যার কারণে বুঝতে পারি না সমস্যা নাই, ঠিক আছে, এটা করছেন যে অনেক। এখন আপনার পারতপক্ষে ব্যানারেও নাম্বার বা ইউজ করিয়েন না। যেমন ধরেন ক্রিয়েটিভিটিটা তো দেখছেন, প্রথম দিকে ব্যানারে নাম্বার ইউজ করো, তো পরে আমি এসে দরকার নেই। ব্যানারটা তো সফল যাবেন এটা দিতে পারেন। যেমন গুডউইল সিকিউরিটি সলিউশন,
আমি যখন ঢুকতেছি আমি কিন্তু তখনও বুঝি না আমি কিসে ঢুকতেছি বেসিক্যালি। আমি ঢুকার পরে যখন আমি নিচে নামছি এই দুই একটা ছবি দেখে আমি বুঝছি যে না এটা হচ্ছে, যেমন এটা গ্রুপ ফর সিকিউরিটির মতো তো হতে পারত, ঠিক না? কিন্তু এটা কি আপনারা সিকিউরিটি ক্যামেরা প্রোভাইড করেন, এটা কিন্তু আমি নামে কিন্তু ফার্স্টে বুঝতে পারিনি। আমি যখন ঢুকছি তখন দেখলাম যে মানে আমি আমার দিক থেকে নেগেটিভটা আমি কেন ধরতেছি, কারণ ভুলটা ধরলে শুদ্ধটা কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন যে কি করা উচিত। আমি ঢুকে ফার্স্টে দেখলাম যে কভার, তখন আমি বুঝি না এটার কাজটা কি। এখানেও যখন আসলাম তখন আমি বুঝি না যে এটার কাজটা কি, কারণ স্ট্যাটাসে কিন্তু এরকম কিছু দেওয়া যেত যেমন আপনাদের ঘরের সুরক্ষা এই সেই, তখন আমি বুঝতে পারতাম না, বা অফিসের সুরক্ষা, তখন আমি বুঝতে পারতাম যে না এটা তাইলে মনে হয় ক্যামেরা টাইপের ডিভাইস হবে। কিন্তু আমি যখন আপনি খেয়াল করছেন আমি একটু নিচে নামছি ছবি দেখার জন্য, কিন্তু এখানে এসে যখন দেখলো তখন আমি বুঝে গেছি না অবস্থাটা এমন। তার মানে কি সবসময় আপনি মাথায় রাখবেন এই টাইপের ছবি কভার পিকচারে দিচ্ছি, বা যেমন এখানে একটা দিছিল তো কই এটা এটা এটার সিম্পলের মধ্যে অনেক সুন্দর আছে। সিসিটিভি ক্যামেরা তো গুডউইল সিকিউরিটি সলিউশন, এটা নামটা এটা দেওয়ার দরকার নেই, জাস্ট এটাকে আপনি কভার পিকচারে দিতেন দেখবেন অনেক সুন্দর লাগছে সিম্পলের মধ্যে, কারণ এই জায়গাটাতে চলে আসবে আপনার। আর এখানে তো আপনার প্রোফাইল পিকচার আছেই। হ্যাঁ আপনি তো ম্যাপও দিয়ে দিয়েছেন, এখানে নাম্বার দিয়েছেন। ওয়েবসাইট আছে আপনাদের? আচ্ছা ফ্রি ব্লগ সাইট কি দেওয়া যায় কেন? যাবে না কেন, যাবে। সেটা কি মানে কার্যকর হবে? হ্যাঁ ঠিক আছে, ফ্যান পেজ ঠিকই আছে। ওই আপনি কভার পিকচারটা একটু করে, যেমন ধরেন এখানে একটা কাজ করতে পারেন যে গুগলের যে ফর্ম দেখালাম না, একটা ফর্ম বানাবেন, ওখানে এটা বানাতে পারেন যে মানে নাম ঠিকানা যেগুলো তো আছেই, এটা করতে পারেন যে মানে আপনি তাদেরকে একটা ফোন কলের সাপোর্ট দিবেন যে মানে তার বাসা বা তার অফিস কিভাবে সিকিউর করতে পারে এই ক্যামেরার মাধ্যমে। তাকে বলবেন আপনি কোশ্চেনটা লিখুন এখানে, সেই কোশ্চেনটা আপনাকে করবে, আপনি তাকে কল দিয়ে বলবেন যে না এইভাবে করতে পারেন। তার মানে কি ক্লায়েন্ট কিন্তু পেয়ে গেছেন আপনি, সাথে সাথে আপনি জেনে নিচ্ছেন যে না ওই অফিসটার চাহিদা কি। যেমন আপনাকে যদি এখন আমি বলি ভাই ক্রিয়েটিভ আইডিতে আপনি ক্যামেরা লাগান, আপনি কিন্তু আসলে বুঝবেন না যে কোথায় কি করতে হবে না করতে হবে। কিন্তু আমি যদি বলি ভাই আমাদের এর আগে 2-3 বার চুরি হয়েছে ওই জায়গাটা দিয়ে কি করা যায় ওখানে, তখন কিন্তু আপনি জেনে নিলেন, আপনি নিজেই কিন্তু শিখতেছেন এই জায়গাটা থেকে, তাকেও শিখাতে পারতেছেন। আর আপনি যখন আমাকে শিখাই দিবেন একটা ক্লায়েন্ট হিসেবে, তার মানে কি আমি আপনার উপর ডিপেন্ডেন্ট, আমি তো আর এদিক ওদিক যাবো না, তখন আপনাকে যে কাজটা করাবো। তো একটা ফর্ম বানাই এই কাজটা আপনি করতে পারেন। তার মানে গুগল ফর্মের কাজ শুধু নাম ঠিকানা অ্যাড্রেস ডিটেল কালেক্ট করা না, অনেক কিছু কিন্তু ওখান থেকেও শিখতে পারবেন আপনি। এটা কি আপনি লিখে দিন ওখানে ওকে ক্যামেরা সাপ্লাই দিব নাকি? কি মানুষ কি করে নিজেরাও বুঝে না আসলে। আমি দেখছি এরকম মানে আমাদের ক্রিয়েটিভিটি পেজে এমন এমন কমেন্ট আছে, হাস্যকর কিছু কমেন্ট আছে, চিন্তা করতে পারবেন না। কার আপনার? এটা এখানে কেন দিচ্ছে? তাহলে তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন না, আবার অ্যাডমিন অ্যাক্সেস দিলে তো সে এটা পোস্ট করে দিবে এখানে। না এগুলো খুব সাবধান রাখবেন, স্ট্যাটাস যদি ভুল পোস্ট হয় তো শেষ আপনার। যেমন রিভিউ 5 of 5 স্টার 4টা রিভিউ, এটা ভালো করতেছেন। তাহলে আপনি এখানে এটা লিখতে পারেন যে আপনাদের সার্ভিস অনেক ভালো, ভালো সার্ভিস। এটা বলতে পারেন, লিখতে পারেন যে রেটটা একটু কমাতে পারেন, তাহলে আরো ভালো হয়। মানে আপনি নিজে লিখতেছেন, আবারও দেখতে দিবেন যে মানুষের চাহিদা মতো রেট কমানো হলো। এইখানে কি যে আপনার কি বলে আপনার কি কম্পিউটারে যে আইপি অ্যাড্রেসটা এখানে শো হতে পারে না, একাধিক মানে একাধিক আইডি থেকে করলো না 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 এই প্রবলেম না, কিচ্ছু হবে না। এই নাম্বারগুলো একসাথে দিবেন, স্পেস দিয়েন না।
তাহলে যারা মোবাইল থেকে দেখবে তাদের ওখানে কিন্তু ডিরেক্ট নাম্বারটা মানে ওখানে ক্লিক করলে কল চলে আসবে টাইপের। আর এই জায়গায় যেমন ধরেন আপনি নাম্বার দিচ্ছেন না, জি এখানে আপনি কল নাও একটা ইয়ে আছে, ওটা অ্যাড করে দিন, আমি দেখা করতে করবো। এই যে এটা জি ওই যে স্যারের প্রথমে দেখেছি এখানে গিয়ে এই এডিট কল টু অ্যাকশনে যাবেন। এডিট কল টু অ্যাকশনে গিয়ে এই যে কল নাও, এখানে জাস্ট 88+880 তো বসানোই আছে, বাকি 0 বাদ দিয়ে বাকি নাম্বারটা বসা দিবেন ব্যাস। এই কল নাও অপশনটা তৈরি করে কি সে চলে আসে, সরাসরি চলে আসে? হ্যাঁ মোবাইল থেকে লাগবে না পিসি থেকে পারবেন। মানে ফ্যান আচ্ছা মানে ফ্যান মানে কে কিভাবে কল দিবে এটা জানতে চাচ্ছেন? না, কভার পেজে এই অপশনটা চলে আসবে না, লাইকের পাশে কল নাও। হ্যাঁ মানে এটা যেহেতু আমি অ্যাডমিন এই পেজের, তার মানে আমার এখানে দেখাচ্ছে, কিন্তু আপনি যখন দেখবেন তখন আপনার ওখান থেকে কল নাও দেখাবে, লাইক দেখাবে, কিন্তু আমি তো এখান থেকে এডিটও করতে পারতেছি। মানে এই অপশনটা আর আসবে না। হ্যাঁ। অন্য দিকে অন্য আইডিতে আসবে না, যেমন ওনার আইডিতে আমি অ্যাডমিন নাই সেজন্য আমি দেখতে পারতেছি না। উনি যখন অ্যাড করে দিবে তখন এখানে কল নাও চলে আসবে বাটনটা। আর আপনি একটা নেম জেনারেট করে নিন। এইটা এটা এইটা জানো। ভাইয়া কিভাবে করবেন? এইটা হচ্ছে একটা প্রবলেম। আচ্ছা এটা হচ্ছে কাস্টমাইজ করাটা। ইউআরএল। আচ্ছা দেখেন এটা তো একবার করলে পরে একবার করলে সেকেন্ড টাইম মনে হয় করা যায়, আর পারবেন না। সেই ক্ষেত্রে এটা সলিউশন নাই। বারবার করবেন কেন? না, আসলে আগে একবার সম্ভবত করেছিলাম, পরে আর তাহলে মনে হয় আরেকবার পারবেন লাস্ট। ভুলে গেছি, পরে চেষ্টা করছি, হচ্ছে না আসলে। সেটাই। এটা কোথায় গিয়ে তৈরি করতে হয় তো ভুলেই তো গেলাম। একটু বের করে আমি দাঁড়ান একটা মিনিট, পেজ ইনফোতে সম্ভবত নাকি। এইখানেই থাকবে। এই যে ফেসবুক ওয়েব অ্যাড্রেস। এই যে মানে এটা আমি যদি আবার চেঞ্জ করতে হয় তাহলে তাদের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে, তারা যদি ঠিক মনে করে তারা দিবে, নাহলে নাই। দুইবার হয়ে গেলে সেটা এটা হয়তো আবার 2বার করা হয়েছিল। সেটা কিভাবে? এই যে দিছে তো, এখানে দিছে তো, এই যে ক্লিক হিয়ার ফর মোর, এখানে গেলে তো অ্যাপ্লাই করা যাবে। এখন হচ্ছে আপনার এই লিঙ্কটা আমার ইউনিক একটা লিঙ্ক। যেমন উনি বললো না ওনার নামটা একই নামে তো অনেকগুলো ফ্যান পেজ থাকতে পারে, আসছে না? উনি যদি ওটা না বলে আমাকে লিঙ্কটা দিতে, এক ক্লিক আমি ঢুকে যেতে পারতাম সেখানে। কিন্তু উনি এত যে লিঙ্কটা দেওয়া ছিল নর্মালি, ওটা কত লম্বা তো দেখছেনি। কাস্টমাইজ করে নেবেন, এইভাবে এটা বানিয়ে নেবেন এভাবে শর্টে, মানে যত শর্টের মধ্যে সুন্দরভাবে পারা যায়। এখানে ভাইয়া কাস্টমাইজের যে অপশনটা, সেখানে তো জাস্ট ওই facebook.com/ দিয়ে বাকিটুকু নিজে লিখতে হবে। বাকিটুকু নিজে লিখবেন। আর আপনি আপনার পেজে এগুলো অ্যাড করবেন, এই যে আওয়ার্স, তারপর এগুলো মোটামুটি অ্যাড করা আছে। নাম্বার তো মনে দেওয়াই আছে, এটা চেঞ্জ করতে হবে আমাদের, একটা ভুল পাওয়া গেছে। একটা বিষয়, আমাদের কিছু ধারণা নেন যেটা দিয়ে আসলে আমরা ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে কিছু আর্ন করতে পারি। কিছু ধারণা, যেহেতু এই সেক্টরটাতে আপনি আছেন, আমরা আসলে ওইভাবে যেমন দেখেন টোটালটা ডিপেন্ড করতেছে পুরোপুরি আপনার উপর। সেটা তো আছে। আমি একটু পর আমার কাছে কি ক্লায়েন্ট আসবে আমি এখনো জানি না, সত্যি কথা। কিন্তু এটা আপনি এই পর্যন্ত আমি যতগুলো আমার কাজ দেখাইছি, আপনি খেয়াল করছেন সবগুলো কিন্তু আমি নিজে এক্সপিরিয়েন্স করতে গিয়ে তারপর আমি শিখছি, বুঝতেছেন তো? যেমন ধরেন আপনি যদি আমাকে এখন বলেন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যে মানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করো, ওটা আপনি বুঝ করবেন, আমি কিন্তু ভাববো আমি করলে কিন্তু আগে আমি বলবো আচ্ছা ভাই দেখি তো আপনার এটা কি আছে, আমি কিন্তু বুঝতে দিব না যে আপনাকে, যে আমি নিজেও পারি না, এখন করে ফেলবো আমি আগে, করে ফেলার পরে এবার বুঝবো যে না আমার এই জায়গায় ভুল ছিল, এই জায়গায় ভালো ছিল, এই জায়গায় শুদ্ধ ছিল, এভাবে আমি আগাতে হবে। এখন জিনিসটা হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে এমন এত বড়, এটা আপনি চিন্তা করতে পারবেন, বিশাল এটা। মানে আমার কাছে একটু পরে কি ক্লায়েন্ট আসতে পারে আমি স্টিল নাও কিন্তু জানি না।
আমি যতগুলো কাজ পাইছি একটার আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কিছুই ছিল না, আমি কিছুই জানতাম না প্রত্যেক কথা। কারণ দেখেন অনলাইন নিউজ পেপারে নিউজ বুস্ট করা, তখন তো বুক করতে কিভাবে করবে? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। মানে যখন কাজটা মানে একজনে বলে যে তুমি এই কাজটা পারো কিনা, যখন না পারে তখন মানে অন্যরকম না। পাল্টা কোশ্চেন করবেন, আপনার কাজটা কি? এই কাজ। আচ্ছা এটা কি কি চাচ্ছেন আপনি? এটা চাচ্ছি আমি। আপনি আচ্ছা আপনি যা দিচ্ছেন আরেকজন কাছে নাকি আপনার কাছে কেন আসবে? এই কিছু কোশ্চেন আপনি করলে কিন্তু সে আপনাকে এমনি কাজ দিবে, কারণ সে বুঝতে আপনি এক্সপিরিয়েন্স তো ভাই সবার ফার্স্ট টাইম থাকে না। সেটাই, এক্সপেরিয়েন্সটা কিভাবে গেদার করা যায়? এটা হচ্ছে যেমন ধরুন উনি যে কাজ করতেছেন ফ্যান পেজের, উনি নিজে নিজে করতেছেন, তার মানে উনি নিজের ব্যবসা দেখতে পারবে, আরেকজনটা কিন্তু দেখতে পারবে, আপনি নিজেরটা গ্রো করেন ফার্স্টে। যেমন আমিও যে এসে মাত্র চালানো শুরু করেছি তা কিন্তু না, আমার আগে ফ্যান পেজ ছিল, নিজে নিজে টেস্ট করছি। বুস্ট আমি কেন করিনি? কারণ আমার ওটা টাকা দিয়ে বুস্ট করানো দরকার ছিল না, কিন্তু আমি অ্যাটলিস্ট তো শিখে তো গেছি কোন জায়গায় কি অপশন আছে কিনা। যখন ফার্স্ট বুস্ট করতে হয়েছে তখন আমি চিন্তা করলাম যে $5 আরে বা 500 টাকা তো অনেক বেশি। সিম্পল কথা, এটা চাকরি না বা চাকরি বাকরি কিছু নেই আমার, আমি কেমন বলবো একটু আচ্ছা না দেখি আমি, কারণ তখন বুস্ট করার দরকার ছিল। ওইটা করার পর আমি দেখলাম যে না এই অবস্থা। এরপর আস্তে আস্তে দেখা গেল গুগল ডক্স, শিটস, এই যে কি কি আসতেছে। গুগল শিটস আমি কেমন শিখছি জানেন? আমার ক্রিয়েটিভ আইডিতে আমি বিপদে পড়ে গেছিলাম। তো এটা হচ্ছে আমি পিসি, আমার হচ্ছে আমি পিসিতে এমন কাজ করি যেটা 2 দিন পর পরে 12টা বেজে যায় পিসি, 2 দিন পর পরে আমাকে রিসেট দিতে হবে। আমার অবস্থা ভাই, রিসার্চ করে আমি এগুলো নিয়ে, বুঝছেন? তো এখন কি হয়, প্রবলেম হচ্ছে এবার আমি যখন সব ঠিক করলাম হঠাৎ করে একটা কাজ করে গেল যে আমাকে এখনই সব জমা দিতে হবে, কিন্তু আমার মাইক্রোসফট ওয়ার্ড শিটস এগুলো কিছু না। কি করলাম, মানে গুগলে ঢুকলাম, আমি নামাচ্ছি, হঠাৎ দেখলাম গুগল শিটস, মানে তখন নতুন তারা ইন্ট্রোডিউস করছে ফিচারগুলো, ওখানে অ্যাড আসতেছে। ঢুকলাম, ঢুকে দেখে আর এটা তো কাজ করে মজা, কাজ করি কি রে সেভ করবো কেন? টেনশন না, কারণ যদি ইন্টারনেট চলে যায় আমার ওখানে কি কি হবে আমি তো কিছু বুঝতেছি না। টাইপ করে 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 উপর দিয়ে দেখতেছি মানে চেঞ্জ সেভ এত সেকেন্ড যাবে এরকম আসছে, তার মানে বুঝতেছি আমি যা টাইপ করতেছি ওটাই সেভ হচ্ছে। এটা ভালো না আমার জন্য। এই করে 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 তারপর দেখলাম কি কোন একটা পেজ, এটা বিদেশি কোন একটা পেজে গুগল ফর্ম দেখছি আমি, ফর্মটা যে মানে একটা সার্ভে করতেছিল তারা, তারা কোনো রেজিস্ট্রেশন দিচ্ছে না কিন্তু সার্ভে, ওদের এই অ্যাডটা কেমন লাগছে বা কি সেখানটা, ওটাতে ঢুকলাম আমি। আরে গুগল দেখলাম গুগল ফর্ম, এটা আবার কি? গুগলে লিখে সার্চ দিলাম যে গুগল ফর্ম, ওইটা আসলো। বসে 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 বানালাম, বানানোর পরে ইনপুট দিলাম, ডিটেল এবার কই যায় বুঝি না, আবার খুঁজতেছি অ্যাডমিনের ওখানে প্যানেলে ঢুকে ঢুকে খুঁজতে খুঁজতে ভিউ রেসপন্স দিলাম, ওইটা আসলো। এবার ওই যে রেসপন্সটা কোথায় সেভ হচ্ছে এটাই বুঝি না আমি। আবার গুগলে সার্চ দিলাম যে মানে এটা কিভাবে কোথায় সেভ হয়ে এসে ওখানে লিখছে গুগল ড্রাইভ। এখন গুগল ড্রাইভে তো আমার এত ফাইল, ওখানে কেমনে খুঁজবো? নিচে নামতেছে নামতেছে হঠাৎ দেখলাম না উপরে তো সার্চ বক্স আছে, ওই নামটা দিয়ে সার্চ করে দেখে দেখে পাইছি আমি। আবার ওটা এবার ওখানে ফোল্ডার বানানো, একটা ফোল্ডার বানায় সবগুলো ওখানের মধ্যে নিয়ে, তার মানে সবকিছু কিন্তু আমি নিজে নিজে শিখছি একটা 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 করে। এই ধৈর্যটা আসলে আমি, তো যেগুলো এখানে আমি কাজে লাগাচ্ছি এগুলো আমি না জানলে ক্রিয়েটিভ আইডিয়া আমাকে দরকার ছিল না, আমারও চাকরি থাকতো না। সত্যি কথা, কিন্তু টোটালটা ডিপেন্ড করতেছে ভাই আপনার উপর। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি ব্যাগটা সেল করার ব্যবসা নাম, আপনি হয়তো নাও করতে পারেন, আপনি কি পারবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর। আমাদের জাস্ট কাজ হচ্ছে আমরা আপনাকে আইডিয়া দিতে পারবো সবকিছু নিয়ে যে এই জায়গাটাতে আপনি এভাবে পার করে পারবেন। $4 লাখ হয়ে গেছে। যেমন অনেকে আপনার কোর্স করাতো, আমার কাছে কিছু মেটেরিয়াল আছে বিভিন্ন কোর্স, আমি আপনাদেরকে এখন পর্যন্ত আমি জানি না আমার ক্লাস আপনাদের কেমন লাগছে মনে লাগছে, কিন্তু আমি জাস্ট যা জানি তা বুঝে গেছি। মানে এখানে আমি চাইলে আপনাদেরকে কিন্তু ক্লাস নিতে পারতাম কিছুর উপর, জানেন? একটা স্লাইড বানাতাম, লাইকের চিহ্নটা দিতাম, লাইক দিলে কি হয়, শেয়ার দিলে কি হয়, 3টা ক্লাস কিন্তু ফার্স্টে আমি এভাবে বার করে দিতে পারতাম। এটা মানেন তো? হ্যাঁ, এগুলো তো দরকার নাই তো ভাই, কারণ এগুলো সবাই পারে, এগুলো আপনি এমনি বুতালে এমনি পারবেন আপনি, আমার তো ওটা দেওয়ার দরকার না, কারণ আমি ফার্স্ট থেকে মোটামুটি মিডল ইয়ে থেকে ক্লাসটা শুরু করে দিয়েছি। কারণ সময় নষ্ট করা তো দরকার নেই, আপনারও সময়ের দাম আছে, আমারও দাম আছে। আমি যত তাড়াতাড়ি আপনাকে ভালো জিনিসটা দেখা দিতে পারবো তত তাড়াতাড়ি আপনাদের কিছু একটা করতে পারবো।
আর আমি এতটুকু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাকে যে 4 দিন 5 দিনের কাছে এই জিনিস কেউ দেখাবে না। এটা হচ্ছে ওই কতগুলো কোর্স থাকবে না, ডিপ্লোমা না কি কি করে ফেসবুকের উপর ডিপ্লোমা গুলো 1 বছরের ক্লাস নিবে, বুঝতেছেন তো তারপর কি অবস্থা, লাস্টে যে গিয়ে আপনাকে 4 দিনের ক্লাস একটা দেখা দিবে, তাও সে নিজেও ভালো মতো কিছু বলতে পারবে না, এটা আমি লিখে দিব। তো এখানে যা শিখছেন এই ভিডিওগুলো নিয়ে যদি আপনারা স্টাডি করেন আর কিছু লাগবে না, এদিক ওদিক তাকানোর দরকার হবে না। আর কিছু জিনিস তো মানে কষ্ট করতে হবে, ফেসবুকের পেজ নিয়ে বসে থাকলে তো আমরা পারবো না, আমাদেরকে মাঠে নেমে তো কাজ করতে হবে না। যে আপনার ভাই পানের দোকান আপনার, হ্যাঁ আচ্ছা দেখি তো আপনি কি করেন না করেন, আমি সেল করে দিচ্ছি, আপনি আমাকে সেলার পর এত টাকা করে দিবেন, ওটাও ব্যবসা হতে পারে। জিরো থেকে তো শুরু করতে হবে। আমি বললাম না একটা সময় আমার কি ছিল, $5 বুঝ করবো ওখানে আমার মাথা ঘুরতেছে, এখন তো $1 করা যায়, তো একটা সময় কিন্তু $5 কম করতে পারতেন না। তখন থেকে আমি শিখছি, তাও নিজের পকেটে, যখন আমার জব ছিল না নিজের পকেটে টাকা খরচ করে আমি শিখছি। আমি তখনও আসলে কিন্তু আমি কল্পনা করতে পারি যে এই ফেসবুক বুস্ট করে আমার এক সময় চাকরি ব্যবসা করতে হবে, আমি তখন জানতামও না, এটা শখের বসে করছি আমি। বা ধরেন এটার সাথে কোথায় গুগল শিটস, ঠিক না, কোথায় গুগল ফর্ম, কোনোটার সাথে কোনোটা লিঙ্ক আছে, একটার সাথে একটা, সব দিকে আইডিয়া জেনারেট করে এটাতে কাজ করতেছে। আবার কোথায় আপনাদেরকে মেগাটাও দেখা দিলাম, মেগার কোনো কাজ কিন্তু এখানে আছে নাই, কিন্তু আবার আছে। যেমন ধরে নেন কোন একটা বড় ফাইল মেগাতে আমি করলাম, আপলোড দিলাম, দিয়ে আমি লিঙ্কটা এখানে দিতে পারতেছি না, আপনারা আমার ডকুমেন্ট গুলো এখান থেকে নামান হচ্ছে, তার মানে আমি একটা দিয়ে কত কিছু করে ফেলতে পারতেছি। তো ঠিক আছে তাহলে, আর যদি কোনো কোয়েরি থাকে তো বলেন। এর সাথে মানে অন্য কোনো লিংক আছে যেগুলো দিয়ে আসলে আরো বেশি হেল্পফুল হতে পারে, কাজে লাগতে পারে, এই ধরনের কোনো লিংক বা কোনো এভিডেন্স সবচাইতে বেস্ট আমি যেটা আপনাকে আইডি দিতে দেবো সেটা হচ্ছে গুগল বেস্ট। কেন আমি আপনাকে বলি, আপনি হয়তো এখন বলতে পারেন আমাকে যে গুগল থেকে শিখতে বললাম, আমি আপনার কাছে কেন শিখতেছি, এটা কিন্তু একটা কোশ্চেন। গুগল থেকে শেখা যাবে, গাইডলাইন আপনারা এখানে হচ্ছে মেইন জিনিসটা কিন্তু আমি আপনাকে দেখা দিচ্ছি। এখন ধরেন আপনি কোনো কিছু বুঝতেছেন না, কথা আপনি আমাকে অবশ্যই কোশ্চেন করবেন, কিন্তু কথা হচ্ছে আপনি একটা লিঙ্ক খুঁজতেছেন ফেসবুকে ভিডিও ভিউ কেমনে বানাবো, এটা আপনি গুগলে লিখে দেখবেন, সে অনেক ভালো আইডিয়া কিন্তু দিতে পারবে। এটা আপনি ওখানে যারা লিখতেছে তারা কিন্তু আমার মতো মানুষ। একটা জিনিস মাথায় রাখবেন, কেউ কিন্তু কখনো তার মেইন জিনিসটা কিন্তু দেখাই দিবেন। আমি যদি আমার মেইন জিনিসটা আপনাকে দেখাই দিই, আপনি তো আমার কম্পিটিটর হয়ে যাবেন, ঠিক না? সেই জন্য আমাকে কি করতে হবে, গুগলের সার্চ দিলে যা কিছু আসতেছে অন্তত প্রথম 10টা পেজ তো আসবে, তার মধ্যে 5টা পড়লে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, কারণ 5 জনে 5 রকম ভাবে শিখে যাবেন। 5 রকম ভাবে 5টা একসাথে করলে একটা লোক জিনিস চলে যাবে। একদম ইজি ভাই, এগুলো কোনো ব্যাপার না, একদম ইজি। জাস্ট হচ্ছে আপনাকে আপনি কতটুকু ট্রেনিং নিজে নিজে নিচ্ছেন, কারণ আমি আপনাকে শিখাচ্ছি, আপনি এখান থেকে বেরোয় ভুলে যেতে পারেন, ক্লাসের মধ্যে ঘুমিয়ে যেতে পারেন, অসুবিধা কিছু না, আমি নিজে ক্লাসে ঘুমাতাম। কিন্তু কথাটা হচ্ছে আপনি নিজে যেটা শিখবেন, নিজে বসে বলে যেটা রিসার্চ করবেন, এটা সারা জীবন মনে থাকবে। যেমন গুগল ফর্মটা আমি আপনাকে দেখালাম, আমি শিওর 100% বলে দিতে পারবো, আপনারা কেউ হয়তো এখন মনে নেই, স্বাভাবিক এটা, কিন্তু বাসায় গিয়ে হয়তো একটু রিসার্চ করতে পারবেন, না করলে বলে যাবে। সেটা আমি যেটা একবার করছি আর নিজে নিজে ওইটা সারা জীবন মনে থাকবে না, পারলে আমি আরো একবার কিছু বের করে নিতে পারবো, কারণ নিজেই বের করছি, এরকম নিজে বের করার ট্রাই করুন আইডিয়া করুন। আর যে কোনো রকম হেল্প আমি তো আছি, আমাকে বলবেন, আমি হেল্প করবো, সমস্যা নেই। কিছু তো বসলে কি ইউটিউব থেকে বলতে হবে লোকাল বিজনেস, এটা হচ্ছে এই যে এখানে কি ডলার দিয়ে ক্যাম্পেইন করতে হবে, এটা দুইটা ইয়েতে কাজ করা যাবে। আপনি মনে হয় সেই ক্লাসে ছিলেন না, আপনি এই এটা দেখছিলেন, কারণ আমি আমার এরিয়াতে যখন মানুষ ঢুকবে তখন 50 মাইলের মধ্যে ঢুকলে ক্রিয়েটিভ আইডিয়া যেতে থাকবে, বা কল দেওয়ার এই যে যেমন আমার এই লোকেশনের মধ্যে যারা আসবে তাদের ওখানে আমি এখানে যা যা লিখে দিব তারাই দেখবে, তাদের ফেসবুকে আসতে থাকবে, এটা সে এখানে বসে থাকুক বা তার মোবাইলে ব্রাউজ করুক। বা আমি যদি এই জায়গাটাতে ইয়ে দিয়ে দিই, কোথায় নাম্বারটা কই, এই দেখেন গেট ডিরেকশনস, লার্ন মোর বা কল নাও দিয়ে দিলাম, আমি নাম্বার দিয়ে দিলাম, মোবাইল নাম্বার। তখন এখানে যারা আসবে আমি এখানে হেডলাইন দিয়ে দিলাম যে মানে আউটসোর্সিং শিখতে চান আমাদের এখানে কল দিন, কথার কথা। তখন
ও ওখানে ক্লিক করলে ডিরেক্টলি তার ওখানে আমার এসআরওতে কল আসবে। এখন ওটা দেখার সিস্টেমটা কি, আমি এটা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখছেন আমার 11টা কল আসছে। ফেসবুক থেকে দেখে 11টা কল আমার এখানে আসছে অলরেডি, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা ভাই, শেষে একটা জিনিস দেখাবো যে অ্যামাজন হচ্ছে একটা মার্কেটিং সাইট, এখান থেকে আমরা প্রোডাক্ট নিয়ে কিভাবে সেল করব? ওটা অ্যাফিলিয়েশন না কি বলে আমার একদম আইডিয়া নেই, কিন্তু আমি যতটুকু জানি শুনছি মানে এটা সম্ভবত এরকম যে ওই লিঙ্কটা আপনার কোন একটা ওয়েবসাইট আছে ওখানে দিলেন, অ্যাফিলিয়েশন তো একটা ইউনিক লিংক জেনারেট হবে এরকম কিছু একটা, ঠিক আছে? ওখানে ক্লিক করে যারা যাবে সেলটা হবে, তখন ওখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন। কিন্তু অ্যাফিলিয়েশন নিয়ে আমার একদম আইডিয়া নেই, কারণ আমি এটা নিয়ে এটাতে আমি এক্সপার্ট হতে পারলাম, আমার কিছু লাগবে না। আর এটা দিয়ে তো আমি ভালো পাচ্ছি, আমাকে এখান থেকে এইটা করে এখান থেকে আমি যা পাই আমি বাইরে থেকে তার ডবল পাচ্ছি, ও দরকার কি? স্যার আপনি জানেন কিভাবে যাচ্ছে এটা জানেন কি? মানে এই দেখেন, যেমন ধরেন আমি একটা কাজ করতেছি না, এগুলো হচ্ছে আপনার ধরেন এই এখানে কি একজন বসা ছিল, ওনার ফ্যান পেজ, যার ফ্যান পেজ আমি কাজ করলাম। আচ্ছা আপনি ওনার ফ্যান, আমি ওনাকে এখন একটা অফার দিতে পারি না যে ভাই আমি আমার পয়সা দিয়ে আপনার ফ্যান পেজ বুস্ট করবো, সেল যখন হবে তখন আপনি একটু টাকা দিতে পারবেন। উনি উঠে গেল, আমি উঠে গেলাম, ওনা কিন্তু আমি ডিপেন্ডেন্ট বানা হয়েছে আমার উপর। এই সিস্টেমটা বুঝছেন? অনলাইন নিউজ পেপারের কাজ কেমনে পেলাম? আমার একজন সাংবাদিক পরিচিত ছিল, সে আসলো কথা বলতেছে আমাকে বলতো আপনি কি করেন, আমি বললাম আমি এটা করি। তখন আমাকে বললো যে আপনি আমাকে ফেসবুক দিয়ে তো ভাই অনেকে দেখি অ্যাড দেয়, এই বিডি নিউজ বাংলাদেশ কি আছে, আপনি কিছু করতে পারবেন না। আমি তারা তবে অ্যাড দেয় না, তাহলে তারা রিচ পাই না। আমি ওরা বাংলাদেশের ফার্স্ট তারা অনলাইন নিউজ পেপার, ওরা পাবে না থেকে আমরা পাবো না, এটা তো গেল একটা। সেকেন্ড হচ্ছে ঠিক আছে আমি কম্পিটিশনে নামতে পারবো তাদের সাথে, তারা যেটা নর্মালাইজ করছে আমি এটা বুস্ট করবো না, মানুষরা বলে নিয়ে আসতে হবে কিভাবে। আচ্ছা ঠিক আছে ডেমো দেখেন, 3 দিন করলাম, এবার তারা বললো যে মানে আগের যে বুস্ট করতো $2,500 করে এই অবস্থা। আমি বললাম আমাকে হ্যাঁ আগে বলে নাই, এখন মানে আগে আমাকে টেস্ট করে দেখছে সে, যখন আমি বললাম আমি $1 এত পাইছি, তখন তো তাদের চোখ বড় উঠে গেছে, এবার কাজ পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে আমি আরেকটা অনলাইন কথা যে কোনো একটা অফিসে গেলাম, স্যার আমি ফেসবুক মার্কেটিং কাজ করি, কি কাজ করেন? আর স্যার আমি এটাতে এক্সপিরিয়েন্স এটা এভাবে করছি, অনলাইন নিউজ পেপার এভাবে করছি, ওই মন্ত্রীর এভাবে আমি বুস্ট করছি পোস্ট। তার মানে সে দেখতে চান বিভিন্ন জায়গায় কিন্তু আমি এক্সপিরিয়েন্স, কাজ দিবে না আমাকে একটা একটা করে। এরকম আপনি যখন কাজ করেন, এই যে পোর্টফোলিও ব্যাপার, এটা বুঝেন যে মানে আমি কি কাজ করছি আগে এগুলো সব একসাথে এক জায়গায় রাখা। যেমন ধরুন নোডেস্কে পোর্টফোলিও থাকে না, যেমন আপনি কি কি কাজ এক্সপার্ট এগুলো তো জমা রাখেন। যেমন আমি যখন আপনার আইডিতে ঢুকবো আমি কি দেখবো সেখানে, আমি তো আপনার নাম ঠিকানা দেখবো, তাহলে আপনার কাজ আপনার পোর্টফোলিও দেখবো যে আপনি ওখানে এই ব্যানারটা বানাইছেন, ওখানে এই বুস্টিংটা করছেন, এগুলো দেখে দেখবো। এগুলো কি হচ্ছে আমি যত কাজ করতে যে সবগুলো আমি এক জায়গায় রাখতেছি, এখানে এভাবে করছি ওখানে সেভাবে করছি। যখন কোনো কাজে অ্যাপ্লাই করতে বলেছে তখন আমি আমার ডিটেলটা দিচ্ছি, আমার বাজেটটা দিচ্ছি, সাথে আমার এক্সপিরিয়েন্সটা দেখা দিচ্ছি, কাজ আমি পেয়ে যাচ্ছি। মানে এগুলো প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে আপনাকে। আপনি যদি প্রথম 6 মাস করেন পোর্টফোলিওটা কি কিভাবে তৈরি করবেন নিজে নিজে পারবেন। যেমন আপনাকে দেখাই, আচ্ছা আমি আমার একটা দেখাই, আচ্ছা এটা দেখে, এটা একটা প্রপোজাল দিছিলাম জাস্ট সফট, এটাই বসুন্ধরা গ্রুপে দিছি আমি। এটাতে হচ্ছে টোটাল আপনার এই কাজটা বেসিক্যালি কিসের, প্রপোজাল লেটার বলা হয় বেসিক্যালি। এটাকে প্রপোজাল রাইটিং আছে না, খুবই টাফেস্ট একটা কাজ প্রপোজাল বানানো। মানে প্রপোজাল বানায় নিতে গেলে আপনার মনে করেন অনেক টাকা খরচ করতে হয় কাউকে দিয়ে বানায় নিতে গেলে, কারণ সে ফার্স্ট হচ্ছে আপনার পুরো ফান্ডটাকে অ্যানালাইসিস করবে, করে তারপর সে আপনার পক্ষে লিখতে থাকবে। প্রত্যেকটা প্রপোজালে ফার্স্টে আসবে এক্সিকিউটিভ সামারি, সেকেন্ডে আসবে সিচুয়েশন অ্যানালাইসিস। মানে এটা হচ্ছে আমি যেটা করছি সেটা এত কঠিন কিন্তু না, ওডেক্স কোডেক্স এগুলো ওগুলো তো দেওয়াই থাকে, আপনি এখানে আপলোড দিবেন। এটা আমি পার্সোনালি বানাইছি। এটা হচ্ছে কারেন্ট ক্লায়েন্ট লিস্ট, এটা হচ্ছে টার্গেট অডিয়েন্স, এটা হচ্ছে স্ট্র্যাটেজি এন্ড ট্যাকটিক্স। আলটিমেটলি এক্সিকিউটিভ সামারিতে আমি কি লিখবো, আমার কাজ কি বেসিক্যালি, বা বসুন্ধরা গ্রুপের জন্য আমি কি করতে পারি না পারি, এই ওদের একটা প্রোডাক্ট আমি মার্কেটিং করার জন্য কিন্তু আমি এটা দিচ্ছি, পেয়েও গেছি আমি অলরেডি, অনেকে দিছে এটা। কেন? কারণ আপনার প্রেজেন্টেশনটা যত সুন্দর হবে, এক্সিকিউটিভ সামারি কিন্তু বেসিক্যালি কেউ পড়ে না। এটা হচ্ছে আমি জাস্ট তাদের
এটা অ্যানালাইসিস করলাম। আপনার যে কোনো প্রপোজাল যে রাইটিং থাকে বা প্রপোজাল যে দেন, এটার মানে কি জানেন? মানে আপনি কি দিচ্ছেন তা না, মানে তাদের সম্বন্ধে রিসার্চ করে আপনি কি উইক পয়েন্ট বাইর করছেন, ওটা আপনি কিভাবে সলভ করবেন এটাই দেওয়া। এবার বুঝেন তো এটা কি জিনিস বানানো। সিচুয়েশন অ্যানালাইসিস, যেমন আমি টোটাল বাংলাদেশের অবস্থায় সিচুয়েশনটা আমি অ্যানালাইসিস করে দেখালাম তাদেরকে, তাদের এই প্রোডাক্টটা এইভাবে বুস্ট করা যেতে পারে। এটা হচ্ছে বর্তমানে, হ্যাঁ এটা হচ্ছে বর্তমানে আমার কারেন্ট ক্লায়েন্ট লিস্ট। মানে আমি আমার এক্সপিরিয়েন্স, আমি আমার পাওয়ারটা কিন্তু শো করে দিলাম মাঝে দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে টার্গেট অডিয়েন্স, যে মানে তাদের পোস্ট দিতে গেলে বা তাদের কাজ করতে গেলে কিভাবে তাদের টার্গেট হওয়া উচিত, অডিয়েন্স কারা টার্গেট হওয়া উচিত। এই যে ফেসবুকে ফ্যান পেজে দিই না আমরা, মেল ফিমেল বয়স, এগুলো জাস্ট এখানে তুলে আনা। স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স, এবার হচ্ছে আমার স্ট্র্যাটেজি, আমি কিভাবে কাজ করব, এটা আমি তাদেরকে, আমার স্ট্র্যাটেজিটা আমি তাদেরকে বোঝানো শুরু করছি। মানে আগের এক্সপিরিয়েন্স দিয়ে, ওই যে দেখাইছিলাম মনে আছে অনলাইন নিউজ পেপারটা, এটা আমি জাস্ট এখানে তুলে আনছি যে আমি কাজ করার আগে তাদের 25 ভাগ ছিল এত তারিখ পর্যন্ত, তারিখটাও মেনশন করে দিচ্ছি। আমি জয়েন করার পর থেকে তাদের 25 থেকে 50,000 হয়ে গেছে, ডবল না? আপনার এক্সপেরিয়েন্স, হ্যাঁ এটা দেখাইছি। এটা হচ্ছে গোলস অ্যান্ড আউটলুক, মানে আমার গোল কি, গোলের পরে আমার আউটলুক কি আসবে, মানে আমার কি প্ল্যান নিয়ে আমি কাজ করতেছি, এটা হচ্ছে ফার্স্টে আমি দেখাবো এখানে। এরপর হচ্ছে আমার ইয়ে কি, আউটলুক, মানে আমার টোটাল আউটকামটা কি আসবে, এটা দেখায়। আমি এটা দিই নাই, মানে জাস্ট আমি আরো সুন্দর করে খাতায় টাতায় বানায় প্রিন্ট করে ওভাবে দিছি, পেয়ে গেছি আমি এটা অলরেডি। মানে এখানে বাঘা বাঘা মানুষ আসছিল, মানে সব হচ্ছে ফার্ম গেছে, আর আমি একা ইন্ডিভিজুয়াল একজন মানুষ দিছি, আমি একাই পাইছি, অথচ আমার কোনো ফার্ম নেই। কেন? আমার প্রেজেন্টেশনের উপর। এটা হচ্ছে তারা ভিতরে মানে ওদের একটা প্রজেক্ট আছে, এটা আমি বলতেছি না, বসুন্ধরা গ্রুপের একটা প্রজেক্ট আছে, এটা আসতেছে সামনে। এখানের জন্য তাদের যে মার্কেটিং, বসুন্ধরা গ্রুপের মার্কেটিং তো ভাই বুঝেন কি হবে। ওখানে বাংলাদেশের যত বড় থেকে ছোট যত রকম ফার্ম আছে ডিজিটাল মার্কেটিং, সবাই অ্যাপ্লাই করছে, সবাই। আমি তো জাস্ট 5 পেজে দেখালাম না, এখানে 10-20 পেজেরও আছে, যতটুকু শুনছি আমি, খবর পাইছি ইন্টারনেটে। তো আমার এটা দিয়ে কিন্তু আমি দিছি, পেয়ে গেছি কাজ। জাস্ট আমি একটা কাজ দেখাচ্ছি, বাকিগুলো হচ্ছে আমাদের ওই ব্যাংকের সাথে কাজ করছে, ওইখানে কাজ করছে, সেই কাজ করছে। আমি জাস্ট একটা লাইভ কাজ দেখাচ্ছি, যেটা আপনাদের এই কাজটাই আমি এর আগে এভাবে করছি, তাদের আগে অবস্থা ছিল, এখন আমি কাজ করার পর তাদের এই অবস্থা। বুঝে গেছে? মানে আমি কত কম কথার মধ্যে এফেক্টিভ জানতে পারছি। দেখেন আমার পেজটা কিন্তু একটু সিম্পল ছিল না, কিছু আছে, কোনো ডিজাইন আছে নেই, জাস্ট আমি ফার্স্ট পেজটা ডিজাইন করছি, লাস্ট পেজটা ডিজাইন করছি, মাঝখানে এরকম পুরো স্বাভাবিক কিছু না। তার মানে কি, আপনাকে জানতে হবে কি মানুষের ব্রেইনকে কন্ট্রোলে নিতে হবে। মানে কম কথায় পারফেক্ট কথাটা বলে আসবেন, আপনি দেখবেন কাজ পেয়ে গেছেন। আপনি যদি, আমি তো দেখাতে পারতাম এখানে আমার এই আছে সেই আছে, হ্যাঁ তাই নেই, দরকার নেই তো আমাকে হচ্ছে তাকে দেখাতে হবে তুমি মার্কেটিং এ নামতেছো, মার্কেটিং এ নামলে তুমি এই প্রবলেম ফেস করবা, তুমি এই চ্যালেঞ্জ ফেস করবা, বর্তমানে তোমার এই উইক পয়েন্ট অলরেডি আছে, আমি এটা তোমাকে এত টাকার মধ্যে আমি তোমার এই প্রবলেমটা সলভ করে দিতে পারবো। আপনি বুঝতেছেন আমার পয়েন্টগুলো কোথায়? এত টাকার মধ্যে সলভ করে দিতে পারবো। ওখানে টাকার অ্যামাউন্টটা আমি কোথায় নিয়ে আসছি, বাকিদের মার্কেটটা অ্যানালাইসিস করছে, তারা কত টাকা করে নিচ্ছে চাষ করতে, তারা দেখা গেল তাদের বসার জায়গার স্থান খরচ করতেছে, তাদের ইলেকট্রিসিটি বিল করতে আমার দরকার নেই, আমি তো ইন্ডিভিজুয়াল সবচাইতে কম রেট দিছি। আবার এমন না যে সবচাইতে কম রেট দিলে যে তারা আমাকে নিয়ে যেত না, তাদের ব্র্যান্ড দরকার, তাদের কোয়ালিটি ধরে রাখা দরকার। আমি তাদের গুগলে গিয়ে, ওই আবার গুগল আসছে, বসুন্ধরা গ্রুপে কি আছে কি নাই সবকিছু আমি রিসার্চ করি, তারা কিভাবে তারা ওদের টিস্যু পেপার মার্কেটিং করতেছে, তারা কিভাবে তাদের রিয়েল এস্টেটের মার্কেটিং করতেছে, সবকিছু দেখে আমি ওখানে লিখেও দিছি তোমাদের মার্কেটিং এরকম এরকম, এই প্রোডাক্টের জন্য তোমরা এই মার্কেটিং করে। হ্যাঁ আচ্ছা, আপনাদের একবার ইভলিউশন নেওয়া হয়েছিল তাই না? ওটা হচ্ছে আপনারা ইমন স্যারের উপর করেছিলেন, আর নেক্সট ক্লাস আজকে যেহেতু 2টা বেজে গেছে, নেক্সট ব্যাচ আসবে, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের নেক্সট ক্লাসে ইভলিউশনটা নিব, স্যারের উপরে করবেন আপনারা, ঠিক আছে? ওনার জাস্ট এইগুলো কেমন লাগছে আপনাদের ক্লাসগুলো, ঠিক আছে? আমি আপনাদেরকে আগে থেকে কনফার্ম জানাই নিলাম। ওকে, আচ্ছা এখন তারপর আপনার যাই হোক, তো ওনাদেরকে আমি মানে ওনাদের টিস্যু পেপার নিয়ে রিসার্চ করছি, ওনাদের রিয়েল এস্টেট নিয়ে রিসার্চ করছি, আমি ওদের ভালো দিকটা দেখা দিচ্ছি, না টিস্যু পেপার তোমরা এই মার্কেটিং করাতে এভাবে করছো, এটা ভালো দিক, তোমাদের রিয়েল এস্টেটের এই মার্কেটিং করছো, এটা ভালো দিক, এটা আমি কেন দেখাচ্ছি, আমার তো দরকার ছিল না ভাই,
এটা দেখানো থেকে সে বুঝতেছে না সে বসুন্ধরা গ্রুপ নিয়ে ঘেটে গেছে অলরেডি, তার মানে সে 50% জেনেই গেছে আমাদের সম্পর্কে। বুঝতে পারছি। এটা এই জিনিসটা কখন কাজে লাগে জানেন? আপনি যখন কোথাও জবের অ্যাপ্লাই করবেন না চাকরির জন্য, দুইটা কোশ্চেন আপনাকে কিন্তু 12টা বাজায় ফেলবে। একটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, এই কোশ্চেন শেষ। এটা হচ্ছে আসলে একটা টাফ কোশ্চেন। আমি এই কোশ্চেন করি এখন ওই কোশ্চেন করার পরে হাসি তার দিকে তাকাতে, ওই বেচারা তার অবস্থা খারাপ। ফার্স্ট কোশ্চেন হচ্ছে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। সেকেন্ডলি হচ্ছে যে আপনি আমাদের সম্বন্ধে কি জানেন, মানে সে বলবেন আমাদের এই প্রোডাক্ট সম্বন্ধে সে বলবে কি জানেন আপনি বলতে থাকেন। তার মানে কি আপনি কোথাও যাওয়ার আগে কিন্তু রিসার্চ করে যেতে হবে। আমি গেছিলাম জব অ্যাপ্লাই করতে গিয়ে কল গ্রুপে, ওদের সম্পর্কে অনেক কিছুই মানে অ্যানালাইজ করে গেছি, এবং যখন বলছি ইন্টারভিউতে ইমপ্রেস, এবং আমাকে ডাকছেও, সেকেন্ড কলও ডাকছে, বাট আমি আমার প্রবলেম কারণে আসতে পারিনি। আচ্ছা, এই জবটা হয়নি। তো এখন এই দুইটা কোশ্চেনে যদি আনসার নিয়ে যান না, আর কিছু লাগবে না, চাকরি আপনার মোটামুটি হয়ে গেছে প্রিপারেশন করে রাখা। তো আমি কি করছি, তাদের সম্বন্ধে রিসার্চ করে যখন আমি দেখাইছি আপনাদের এটা এটা ভালো, এখন আপনারা এই প্রোডাক্টটা আনতেছেন, এটা আনতে গিয়ে আপনারা এভাবেই হয়তো মার্কেটিং করবেন, কিন্তু আপনাদের এই জায়গা হচ্ছে উইক পয়েন্ট, এই জায়গা আপনারা ভালো দিকগুলো মানে আগের গুলোর ভালো দিক তুলে ধরছে, পরেরটার হচ্ছে আনতে গেলে মার্কেটে বর্তমানে আপনাদের কম্পিটিটর এটা 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 আছে, তার মানে আমি তার কম্পিটিটর অ্যানালাইসিসও করে গেছি কিন্তু, ঠিক না? কত দিক কিন্তু আমি আগাচ্ছি দেখেন, সে কোনো ফাঁক পাবে না আমার এই জায়গাটা। কম্পিটিটর অ্যানালাইসিস করার পরে আমি কি করলাম, বের করলাম যে তাদের এই টিস্যুটা আছে, আরেকটা টিস্যু আনতেছে তারা, ওই টিস্যুর কম্পিটিটর এভাবে আছে, তারা এভাবে কাজ করতেছে, এভাবে মার্কেটিং করতেছে, তারা কিভাবে মার্কেটিং করতেছে না এটা আমি বের করে আনলাম, তাদেরকে আইডিয়াটা দিলাম যে এইভাবে তোমরা মার্কেটিং করতে পারতেছো না বা করবা না, যেটা আমি করে দিব। এখন হচ্ছে এবার তাদেরকে অন্য যারা প্রপোজাল দিছে তাদের একটা অ্যামাউন্ট দিয়ে রাখছে না, আমি 1000 টাকায় করবো, আমি 2000 টাকায় করবো, এমন না আমি 700 টাকায় করবো, যদি ভালো লাগে 6 মাস পরে তুমি আমাকে 1500 টাকা দিবে। বুঝা গেছে আমার সিস্টেম? এই এবার বুঝছেন এফেক্টিভ হলে এবার আমাকে আগের যারা বিট করছে 1000, আমি সেখানে নিচ্ছি 200 টাকা, কিন্তু যখন কাজ হয়ে যাবে আমাকে 1500 টাকা দিল। এটাই হচ্ছে, কিন্তু কোনো মতো আমি 2 মাস করতে পারলে হলো, বাপ বাপ করে আমাকে টাকা দিয়েছে। আর ওই প্রপোজাল এটার উপরে তো আমার সাইনিংটা হবে, ওখানে তো লেখাই থাকবে, আমি তো দেখি তো সাইন দিই। বুঝছেন সিস্টেম? ঠিক আছে তাহলে ভাই।